Hello everyone, welcome to SOE Bangla Agun 2.0 and now you are with your biology educator. আমার নাম কি, আমি কি পড়াই সেটা সবাই দেখতেই পাচ্ছ, বায়োলজি পড়াই। কিন্তু আমি কি মানে কি নাম আমার, কোথা থেকে আসছি, এগুলো কিছু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আমি তোমাদের কি পড়াবো। তো ক্লাস 11 থেকে তোমরা সদ্য ক্লাস 12-এ চলে এসেছো এবং অলরেডি আমাদের আগুন 2.0 অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। তো আজকে অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছি আমাদের অতি পরিচিত, আমাদের যে লিগেসি বলি আমরা, যে ব্যাচটাকে আগুন 2.0-তে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তো চলে আসো সকলে, আমাদের আজকে ফার্স্ট ক্লাস হতে চলেছে। এটা বায়োলজির সেকেন্ড ক্লাস, কিন্তু আমার ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো একদম তাড়াতাড়ি চলে আসো এবং ক্লাসের শুরুতেই আমরা একটুখানি তোমাদের সঙ্গে আলাপচারিতা করব না, আমরা সরাসরি পড়ায় ঢুকে যাব। কেন আমরা সরাসরি পড়ায় ঢুকে যাব? কারণ আলাপচারিতা অলরেডি তোমাদের সাথে হয়ে গিয়েছে আর তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাই জন্য আমরা বেশি সময় নষ্ট করব না আর একদম আমরা সরাসরি পড়ায় ঢুকে যাব, ঠিক আছে? প্রথমে আমরা সরাসরি কথা বলবো টপিকস নিয়ে। আমি তোমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন পার্টটা পড়াবো সেটা আমি বলবো, আর একদম লাস্টে গিয়ে আমি তোমাদেরকে কিছু টিপস বলবো। সেটা বই সংক্রান্ত হতে পারে, সেটা আমরা সিলেবাস কিভাবে যাব সেটা নিয়ে হতে পারে, অথবা সেটা হতে পারে আমরা এমসিকিউ কিভাবে প্র্যাকটিস করব। সমস্ত কথা আজকে এই শুরুতেই বলবো, তো তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। তাড়াতাড়ি সবাই চলে আসো, আমরা দ্রুত ক্লাসটাকে শুরু করব। তো একটুখানি ততক্ষণে দেখে নিই কীরকম কি আছে। চলো, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তাড়াতাড়ি তোমরা চলে আসো, একদমই সবাইকে গুড ইভিনিং। তো অনেকজনকে আমি দেখতে পাচ্ছি, আফসানা, রাজারাম, বাবু মশাই, মিতালি, রশনি, সবাইকে আমি দেখতে পাচ্ছি। অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি এখানে। তো তাড়াতাড়ি সবাই চলে আসো। অঙ্কিতা ঝড়ের গতিতে কমেন্ট হচ্ছে। তো খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে অনেক দিন পর। আশা করি আমরা পুরো বছর তোমাদেরকে খুব ভালো মতো পড়াশোনা করাতে পারবো এবং তোমাদের ভালো রেজাল্টও করাতে পারবো, এটা আমার বিশ্বাস। চলো, রিয়াজ, অব্রদীপ, হ্যালো অব্রদীপ, হাই। অনেক হাত উঠেছে এবং দুর্ভাগ্যবশত এখন আমি কারোর কথা শুনবো না, এখন তোমরা শুধু আমার কথা শুনবে। আর যখন ক্লাস একদম শেষের দিকে চলে আসবে তখন আমি 1 বাই 1 তোমাদের কথা শুনবো। একদম শুরুতে আমি কারোর কথাই শুনবো না, হাত তুলে লাভ নেই, কারোর কথা শুনবো না। প্রথমে আমাকে একটুখানি বলতে দাও, প্রথমে আমাকে একটুখানি পড়াতে দাও, তারপরে আমরা তোমাদের সাথে কথা বলবো। তাই হাত তুলে এই মুহূর্তে লাভ নেই, আমি কারোর হাতে অ্যাকসেপ্ট করব না। চলো তাহলে তোমরা যারা যারা চলে এসেছো আমরা ক্লাসটাকে শুরু করে দিই, বেশি কথা না বাড়িয়ে। দেখতে পাচ্ছ যে আমাদের আজকের টপিক হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস এটা আমাদের আগের সিলেবাসের সেকেন্ড চ্যাপ্টার ছিল, কিন্তু এই বছর নতুন সিলেবাস হয়েছে এবং নতুন সিলেবাসে এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হয়েছে। তো আমরা সরাসরি এই চ্যাপ্টার সম্বন্ধে বলবো। ইতিমধ্যে তোমাদের জেনেটিক্স স্টার্ট হয়ে গিয়েছে এবং সাইমালটেনিয়াসলি আমি এখানে তোমাদের সপুষ্পক উদ্ভিদের যৌনজননটা পড়াবো, মানে দুটো চ্যাপ্টার একসাথে সাইমালটেনিয়াসলি চলবে ব্যাচে, ওকে? এবং যখনই চ্যাপ্টার শেষ হয়ে যাবে এমসিকিউ হবে। তো আমরা কি পড়বো সরাসরি, এবার আমরা চলে যাই হচ্ছে পড়াশোনার বিষয়ে, আর কথা বাড়াবো না। দেখো, আমাদের টপিকটা দিয়েই গল্প শুরু। টপিকের নাম যেটা, সেখান থেকে আমাদের পড়া শুরু, সেখান থেকেই আমাদের গল্প শুরু। টপিকের নাম কি বলছে? টপিকের নাম আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। টপিকের নাম কি? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো এখানে দুটো কথা আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে কি সপুষ্পক, মানে পুষ্প আছে যার, এটা গেল। আরেকটা আমরা দেখতে পাচ্ছি যৌন জনন। সপুষ্পক উদ্ভিদ তো উদ্ভিদ, আর যৌন জনন। তো আমরা প্রথম এই টপিকটা দিয়ে স্টার্ট করব যে সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা কাদেরকে বোঝাই। তারপরে আমরা যাব যে যৌন জনন, আমরা জানি যৌন জনন কি, কিন্তু যৌন জনন কত প্রকারের হয়, আর উদ্ভিদের যৌন জননের মধ্যে, এই যে গাছ বিভিন্ন ধরনের জননের মধ্যে, বিভিন্ন ধরনের যৌন জননের মধ্যে কোন যৌন জননটা গাছ করে, এই দুটো টপিক আমরা ফার্স্টে কভার করব। বোঝা গেল? ফার্স্টে আমরা কি কভার করব? সপুষ্পক উদ্ভিদ বলতে কি বুঝি, সপুষ্পক উদ্ভিদের মধ্যে কারা পড়ছে, এটা ফার্স্ট। সেকেন্ড আমরা যাব যৌন জননের মধ্যে উদ্ভিদ কোন ধরনটা প্রেফার করছে। এই দুটো টপিক আমরা শিখব প্রথমে। তো আমরা স্টার্ট করি, কথা বলতে বলতেই বুঝে যাবে যে কি বলতে চাইছি। চলে আসো, খাতা পেন নিয়ে বসতে হবে। শুরু। প্রথমে আমরা চলে আসছি একটা খুব অদ্ভুত টপিক। বলছে স্যার এটা কি? এটা হচ্ছে উদ্ভিদের প্রকারভেদ। ক্লাস 11-এ ছিল। ক্লাস 11 যারা ফাঁকি মেরে এসেছো তাদেরকে একটুখানি স্মরণ করিয়ে দিই।
উদ্ভিদের প্রকারভেদ কার ভিত্তিতে? ফুল আছে কি নেই তার ভিত্তিতে। তাহলে উদ্ভিদের প্রকারভেদ কার বেসিসে? আমরা বলছি এখানে যে ফুল, এখানে আমরা কি বলছি, ফুল আছে না নেই, ফুল আছে না নেই তার ভিত্তিতে। ফুল আছে না নেই একটুখানি আমাকে বলতে দাও, সবার কথা শুনবো, একটুখানি ধৈর্য ধরে বসতে হবে। আগে আমরা পড়বো তারপরে কথা শুনবো, গল্পের বেশি সময় নিয়ে বেশি করে পড়তে হবে। আগে পড়বো তারপরে সবার কথা শুনবো, ঠিক আছে? খাতা পেন নিয়ে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, তারপরে তোমাদের কথা শুনবো আমি। ফুল আছে না নেই তার ভিত্তিতে আমরা উদ্ভিদের প্রকারভেদ করব। হাত তুলে লাভ নেই, কারোর কথা এখন শুনবো না। উদ্ভিদের প্রকারভেদ আমরা প্রথমে এরকম দাগ দিয়ে নিলাম, দাগ দিয়ে। এবার বলছি তো বারবার করে হাত তুলে লাভ নেই, আমি কারোর কথা এই মুহূর্তে শুনবো না, তো হাত তুলে লাভ নেই, ঠিক আছে? এই মুহূর্তে কারোর কথা আমি শুনছি না। এদিকে একটা দাগ দিলাম, এদিকে আরেকটা দাগ দিলাম। দেখো এইদিকে আমি লিখবো কি, এইদিকে আমি লিখবো যে যাদের ফুল আছে তাদেরকে আমরা কি বলবো? সপুষ্পক উদ্ভিদ, তাই না? খুব সোজা, যাদেরকে আমরা ফুল আছে তাদেরকে বলবো সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ, এটাই তো আমাদের পড়া, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন নিয়েই তো আমাদের পড়া। আর যাদের ফুল নেই তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ, তাদেরকে আমরা বলবো অপুষ্পক উদ্ভিদ। এবার অনেকে বলবে স্যার কি বলছেন, ছোট বাচ্চাদের ব্যাপার, এগুলো তো সবাই জানে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে এবার কারা কারা আসছে সেই জায়গায় আমরা যাব। কারা কারা আসছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে? আমরা ছত্রাক থেকে শুরু করব জিনিসটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে কারা আসছে? ফাঙ্গাস। ফাঙ্গাসকে আমরা অ্যাকচুয়ালি মানে সঠিক মাত্রায় উদ্ভিদ বলতে পারি না, তো তাও লিখলাম আর কি, ফাঙ্গাস বা ছত্রাক, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম। এর কাছে কোনো ফুল নেই তাই এ অপুষ্পক। এরপরে কি আছে? এরপরে আছে শৈবাল। শৈবালকে আমরা কি বলি? শৈবালকে বলি আমরা অ্যালগি। শৈবালের সবুজ, শৈবাল সবুজ, বিভিন্ন ধরনের শৈবাল হয়, সবুজ শৈবালও আছে, কিন্তু শৈবাল অপুষ্পক উদ্ভিদ, শৈবালের ফুল হয় না। তারপর কি আছে? তারপরে আছে তোমাদের অতি পরিচিত মস। মস যেখানে সেখানে দেখতে পাওয়া যায়, ড্রেনের সাইডগুলোতে দেখতে পাবে, বাইরে গেলেই দেখা যায় মস। মসকে আমরা কি বলে থাকি? মসকে আমরা বলে থাকি ব্রায়োফাইটস। মসকে আমরা কি বলে থাকি? ব্রায়োফাইটস। আর তারপরে কি আছে? শৈবাল আছে, ছত্রাক আছে, মস আছে, ক্লাস 11-এ পড়েছো। এরপরে কি আছে? এরপরে আছে ফার্ন। বোঝা গেল? শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ফার্নকে আমরা কি বলে থাকি? টেরিডোফাইটস। টেরিডোফাইটস। হয়ে গেল অপুষ্পক উদ্ভিদের গল্প শেষ। এবার আমরা যাব হচ্ছে সপুষ্পক উদ্ভিদের গল্পে। সপুষ্পক উদ্ভিদের গল্পে আমরা কি যাব? আমি সবার কথা শুনবো এই মুহূর্তে নয়, আমি আগে কিছুটা বলবো, তারপরে আমি 1 by 1 মাইক খুলবো, হাত তুলে লাভ নেই, আমি এখন শুনবো না। সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদের মধ্যে তাহলে কে আসলো? এরা সবাই তো গেল অপুষ্পক উদ্ভিদের মধ্যে। তাহলে এই যে ফার্ন বা টেরিডোফাইট, যেটা ক্লাস 11-এ ছিল, এই সমস্ত জিনিসগুলো এর পরে কে আসে? এর পরে আসে আমাদের ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী। আর ব্যক্তবীজীকে আমরা কি ইংলিশে বলি? আমরা বলি ব্যক্তবীজীকে ইংলিশে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম বাংলাতেও লিখছি, ইংলিশেও লিখছি, যাতে কারোর অসুবিধা না হয়। অনেকে আবার ইংলিশ মিডিয়ামে আছে, বলবে যে স্যার আপনি শুধু বাংলায় বলছেন, ইংলিশে বলছেন না, কিচ্ছু বুঝতে পারছি না, তো ওই জন্য দুটো ভাষাতেই বলার চেষ্টা করছি, রাইট? চলো তাহলে ব্যক্তবীজী, ব্যক্তবীজীর যদি আমি উদাহরণ দিই, যদি বুঝতে না পারো যে ব্যক্তবীজীটা আবার কি জিনিস, ব্যক্তবীজী হচ্ছে আমাদের সাইকাস, স্পাইনাস, যেখানে ওই পার্কগুলোতে গেলেই দেখা যায় সাইকাস, স্পাইনাস, ক্লাস 11-এ ছিল এগুলো। যারা 11-এ পড়োনি তাদের জন্য আবার বলে দিচ্ছি, আর যারা 11-এ পড়েছো অতি মঙ্গল। এরপর এই যে ব্যক্তবীজীর পরে আমাদের আসছে আরেকটা জিনিস, একদম লাস্ট জিনিস, কারণ এরপরে আর নেই। এরপরে আসছে আমাদের গুপ্তবীজী। গুপ্তবীজী, যার ফলটা বীজের মধ্যে আবৃত আছে। যার ফল কোথায় আছে? বীজের, মানে বীজে, ফলের মধ্যে বীজ আছে। বীজের মধ্যে তো ফল থাকে না, ফলের মধ্যে বীজটা আছে, মানে ফল দিয়ে বীজটা ঘেরা আছে। তাই জন্য বলছে যে গুপ্তবীজী, বীজটাকে গুপ্ত করে রেখেছি, লুকিয়ে রেখেছি, তাই না?
তাহলে গুপ্তবীজিকে আমরা ইংলিশে কি বলে থাকি? গুপ্তবীজিকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাঞ্জিওস্পার্ম। কি বলে থাকি আমরা? অ্যাঞ্জিওস্পার্ম। এই এতক্ষণ ধরে আমি গাছের প্রকারভেদ লিখলাম। এবার এই অ্যাঞ্জিওস্পার্ম এখানেই শেষ নয়, এর আবার দুটো পার্ট আছে। অ্যাঞ্জিওস্পার্ম আবার দু ধরনের হয়। এক ধরনেরকে আমরা বলি একবীজপত্রী। আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা আগামী কয়েকদিন ধরে কি পড়ব সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এখনও আমাদের মেইন টপিক স্টার্টই হয়নি। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে গুপ্তবীজ উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা হচ্ছে দ্বিবীজপত্রী। একবীজপত্রীকে আমরা ইংলিশে কি বলে থাকি? একবীজপত্রীকে আমরা ইংলিশে বলে থাকি মনোকটাইলেডন্স। আর দ্বিবীজপত্রীকে আমরা ইংলিশে কি বলে থাকি? দ্বিবীজপত্রীকে আমরা ইংলিশে বলে থাকি ডাইকটাইলেডেন্স। ডাইকটাইলেডেন্স। ওকে, এতক্ষণ ধরে আমি তাহলে কি লিখলাম? এতক্ষণ ধরে আমি লিখলাম উদ্ভিদের প্রকারভেদ। কার বেসিসে? ফুল আছে না ফুল নেই তার বেসিসে উদ্ভিদের প্রকারভেদ। মেইনলি আমরা তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টারে যেটা পড়ব সেটা হচ্ছে আমরা এদেরকে নিয়ে পড়ব। কাদেরকে নিয়ে পড়ব? আমরা মেইনলি এই অংশটাকে নিয়ে পড়ব। বোঝা গেল কাদেরকে নিয়ে পড়ব? মেইনলি আমরা এই অংশটাকে নিয়ে পড়ব। ঠিক আছে? কাদেরকে নিয়ে পড়ব? আমরা পড়ব হচ্ছে ব্যক্তবীজি নয়, একটুখানি এটাকে ঠিক করি, ব্যক্তবীজি নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। এবার ঠিক হয়েছে। আমরা ইন্টারেস্টেড হচ্ছে গুপ্তবীজিদের নিয়ে, যাদের যে বীজটা আছে সেটা ফল দিয়ে ঘেরা আছে এবং সেটা দু ধরনের হয়, একটা হচ্ছে একবীজপত্রী এবং একটা হচ্ছে দ্বিবীজপত্রী। আমরা এদেরকে নিয়ে ইন্টারেস্টেড। কেন স্যার ব্যক্তবীজিটা কেন পড়বো না? ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তবীজি উদ্ভিদের ফুল হয়, কিন্তু ফুলের মধ্যে যে বিভিন্ন পার্টস থাকে, ফুলের মধ্যে বিভিন্ন যে অংশ থাকে, সেই সমস্ত অংশ, একটা ফুলের তো বিভিন্ন অংশ থাকে, সেই সমস্ত অংশ এই ব্যক্তবীজিদের কাছে থাকে না। ব্যক্তবীজিদের কাছে ফুলের যা যা দরকার, একটা সম্পূর্ণ ফুলের মোটামুটি যে সমস্ত জিনিস দরকার, ব্যক্তবীজিদের কাছে বেশিরভাগ জিনিসটাই থাকে না, কিন্তু গুপ্তবীজিদের কাছে মোটামুটি সবই আছে। তাই জন্য উই আর ইন্টারেস্টেড ইন দ্য অ্যাঞ্জিওস্পার্মস। আমরা গুপ্তবীজিদেরকে নিয়ে ইন্টারেস্টেড, আমরা ব্যক্তবীজিদেরকে নিয়ে অতটা ইন্টারেস্টেড নই। এই রইল আমাদের আজকের ইন্ট্রোডাকশন স্লাইড, এই রইল আমাদের আজকের শুরুর গল্প। কেবল খেলা শুরু হলো, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ইন্ট্রোডাকশন, এখান থেকে আমাদের পড়া শুরু হবে। এবার একটুখানি তোমাদের চ্যাটস পড়ি। আচ্ছা, যারা ক্লাসে আছো খুব ভালো, যারা ক্লাসে নেই পরে দেখে নেবে, আর যারা পরে দেখে নেবে তারা সবসময় পরে চলবে, আর যারা লাইভে চলবে তারা সবসময় সঙ্গে সঙ্গে চলবে। আর যে পিছে থাকে সে কখনো মানে দেখবে যে একটার পর একটা ব্যাকলগ হয়েই যাচ্ছে। কেমিস্ট্রিতে ব্যাকলগ হচ্ছে, ফিজিক্সে হচ্ছে, বায়োলজিতে হচ্ছে, ম্যাথে হচ্ছে। ওই ব্যাকলগ আর ঠিক কিছুতেই হতে পারে না, তাই না? সবসময় লাইভ ক্লাসে থাকবে এবং লাইভ ক্লাস অ্যাটেন্ড করে সঙ্গে সঙ্গে জিনিসটাকে সলভ করার চেষ্টা করবে। চলো, হয়ে গেল ফার্স্ট টপিক। তাহলে আমরা পড়ব গুপ্তবীজি উদ্ভিদদেরকে নিয়ে। ওকে, বই কি পড়তে হবে, আমি কিভাবে এমসিকিউ করব বা কিভাবে পড়বো, সমস্ত কিছু বলবো এখন নয়, সেটা ক্লাসের শেষে। শুরুতেই বলে দিলাম এই মুহূর্তে জিজ্ঞাসা করলে আমার কাছ থেকে কোনো আনসার পাবে না, আমি একদম শেষে গিয়ে বলবো। তাই বারংবার হাত উঠিয়ে বা বারংবার যদি তোমরা টাইপ করো আমি একটা উত্তরও দেবো না। কি বই পড়তে হবে, কি তোমাদের এমসিকিউ কিভাবে করবে, সমস্ত কিছু বলবো সেটা ক্লাসের শেষে, এখন কিন্তু আমি বলবো না। আমি যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করো। বারংবার হাত তুলে বা বারংবার চ্যাট করে কোনো লাভ নেই, আমি উত্তর দেবো না। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে, আমি তোমাদের যখন ক্লাসটা শুরু করলাম আমি কি বললাম, দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম জিনিস নিয়ে আমরা অলরেডি কথা বলে নিয়েছি, সপুষ্পক বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা নিয়ে আমরা কথা বলে নিয়েছি। নেক্সট আমরা বলছিলাম যে যৌন জনন কি জিনিস সেটা নিয়েও কথা বলবো। হোয়াট ইজ যৌন জনন, হোয়াট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর গাছের কোন ধরনের যৌন জনন করা হয় গাছের ক্ষেত্রে। তো আমরা সেই জায়গায় চলে আসি। দেখো, যৌন জননের প্রকারভেদ। তো আমাদেরকে এটা জানতে হবে যে গাছের যৌন জনন তো পরে পড়বো, আগে যৌন জনন কত প্রকারের হয় সেটা জানবো, তারপরে যাব হচ্ছে গাছের যৌন জননে, রাইট? তো আমরা এখানে আবার এরকম একটা দাগ দিয়ে নিই।
এখানে আমরা যৌন জননের কি করব, ভাগ লিখব। দেখো যৌন জনন মেইনলি 3 প্রকারের হয়। যৌন জনন কত প্রকারের হয়? 3 প্রকারের। কি কি বলছে যে একটা যৌন জননকে আমরা বলি আইসোগ্যামি। ভালো করে শুনবে, একটা যৌন জননকে আমরা কি বলি? আইসোগ্যামি। আরেকটা যৌন জননের টাইপস আছে, সেটাকে আমরা বলি অ্যানাইসোগ্যামি। ছবিও আঁকবো, অসুবিধা নেই। যারা বুঝতে পারছো না তারা একটুখানি ধৈর্য ধরে বসো, আর যারা বুঝতে পারছো তারা খুব ভালোভাবে জিনিসগুলোকে লিখে ফেলো। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর আরেক ধরনের যৌন জনন হয়, সেটাকে আমরা বলে থাকি উগ্যামি। আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, রাইট? চলো ইংলিশটা লিখে ফেলি। ইংলিশটা হচ্ছে এরকম: আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, আর লাস্টে আমরা কি বলছি? উগ্যামি। উগ্যামি। তো অনেকে বলছে যে স্যার এগুলো আবার কি? এগুলো তো শুনিনি। যদি ক্লাস 11-এ তোমরা টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন না পড়ে থাকো, খুব অল্পই ছিল, খুব একটা বিস্তৃতভাবে ছিল না, তো ক্লাস 12 এসে এই জিনিসটা একটুখানি মাথায় রাখতে হবে। অ্যানাইসোগ্যামি, আইসোগ্যামি এবং উগ্যামি কি। বলা হচ্ছে যে যখনই যৌন জনন করব, তখন আমাদের কি দরকার? একটা স্ত্রী রেণু দরকার গাছের ক্ষেত্রে। আর আমরা যদি হিউম্যানের কথা বলি সেক্ষেত্রে আমাদের শুক্রাণু দরকার, রাইট? আবার আমরা যদি স্ত্রীদের কথা বলি তাহলে গাছেদের ক্ষেত্রে স্ত্রী রেণু দরকার, আর মানুষদের ক্ষেত্রে একটা ডিম্বাণু দরকার। অর্থাৎ আমাদের দুটো আলাদা আলাদা ধরনের, গাছেদের ক্ষেত্রে রেণু দরকার আর মানুষদের ক্ষেত্রে গ্যামেট দরকার। ঠিক আছে? এবার এই যে আমাদের একটা পুং রেণু লাগছে বা একটা শুক্রাণু লাগছে আর একটা স্ত্রী রেণু লাগছে বা একটা ডিম্বাণু লাগছে, এরা কেমন দেখতে হবে? এদের সাইজগুলো সমান না অসমান? এদের আকৃতিটা একই রকমের না আলাদা রকমের? এরা আকারে বড় না একই সমান না ছোট? এগুলোর উপরে বেস করে আমরা যৌন জননের এই ভাগগুলো লিখেছি। বোঝা গেল? এবার এখানে বলা হচ্ছে যে আইসো কথাটার মানে কি? আইসো কথাটার মানে হচ্ছে একই, সেম। আইসো কথাটার মানে হচ্ছে কি? একই। আর গ্যামি কথাটার মানে কি? গ্যামি কথাটা এসেছে গ্যামেট থেকে। গ্যামি কথাটা কোথা থেকে এসেছে? গ্যামেট থেকে। অর্থাৎ যখন, এবার আমি ডেফিনেশন লিখছি, দেখো এখানে আমি একটু সেগ্রিগেশন করে দিই, তাহলে হয়তো জিনিসটাকে একটু বলতে সুবিধা হবে। বাঁকা হয়ে গেল নাকি? একটু সোজা করে দিই। হ্যাঁ, এটাও বাঁকা হয়ে গেছে, এটাকেও সোজা করে দিই। চলো তাহলে ডেফিনেশনটা লিখে নিই, এবং এটা লেখার পরে আমি তোমাদের একটুখানি কথা শুনবো। অনেক অধীর আগ্রহে তোমরা অনেকক্ষণ হাত তুলে বসে আছো, শুনবো। তো বলছে ডেফিনেশন: একই আকার ও আকৃতি বিশিষ্ট, একই আকার ও আকৃতি বিশিষ্ট দুটি, একই আকার ও আকৃতি বিশিষ্ট দুটি গ্যামেটের মিলন। দুটি গ্যামেট বলতে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন। ছবিটা কেমন হবে? বলছে একই আকার এবং একই আকৃতি। তো এটা যদি এরকম গোল হয়, এটা যদি পুং গ্যামেট হয়, একদম সেম টু সেম দেখতে স্ত্রী গ্যামেট হবে। একদম সেম টু সেম দেখতে কি হবে? স্ত্রী গ্যামেট হবে, একদম সেম টু সেম দেখতে। তাহলে এখানে যদি আমি লিখি পুং গ্যামেট, এখানে যদি আমি লিখি পুং গ্যামেট, গাছেদের ক্ষেত্রে আমরা পুং গ্যামেট লিখছি, আর এটাকে আমরা যদি লিখি, স্ত্রী গ্যামেট, এটাকে আমরা যদি লিখি কি গ্যামেট? স্ত্রী গ্যামেট, তাহলে এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট একই রকমের গোল, সাইজও মোটামুটি একটু আমি হাত দিয়ে এঁকেছি, যদি এটা মেশিন দিয়ে আঁকতাম তাহলে একদম সিমিলার টাইপের দেখতে হতো। তো দুটোই গোল, দুজনের মানে সাইজও সমান টাইপের আছে। তো এরকম যখন দুটো জিনিস একসাথে মিলিত হবে, এটা পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, এবং এরকম দুটো গ্যামেট যখন যুক্ত হবে, এর ফলে যখন নতুন একটা গাছ তৈরি হবে, তখন আমরা বলবো যে আইসোগ্যামি হয়েছে। তখন আমরা কি বলবো? আইসোগ্যামি হয়েছে। এরপরে বলছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি নতুন। অ্যানাইসোগ্যামি কি নতুন? অ্যানাইসোগ্যামিতে বলা হচ্ছে যে অ্যানাই কথাটার মানে হচ্ছে যে আমাদের
আকৃতিটা একই, মানে ধরো দুজনেই গোল গোল, কিন্তু একজন বড় একজন ছোট। এখানে তাহলে আমি কি লিখব? আমি লিখব আকৃতিতে একই, আকৃতিতে একই। আমি এই পুরো বোর্ডটা লিখে শেষ করব, তারপরে তোমাদের আমি কোয়েশ্চেনগুলো নেব, ঠিক আছে? তার আগে আমি নেব না। আকৃতিতে একই কিন্তু আকারে ভিন্ন, আকৃতিতে একই কিন্তু আকারে ভিন্ন দুটি গ্যামেটের, আকৃতিতে একই কিন্তু আকারে ভিন্ন দুটি গ্যামেটের মিলনকে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? অ্যানাইসোগ্যামি বলে, অ্যানাইসোগ্যামি বলে, ঠিক আছে? এটার যদি আমি ছবিটা আঁকতে যাই, ছবিটা কেমন হবে? আমি বলছি যে আকৃতিতে একই, মানে দুজনেই গোল, একজন এরকম আর আরেকজন এই রকম। দেখো দুজনের আকৃতিটা একই, দুজনেই গোল, কিন্তু দুজনের কি ভিন্ন? দুজনের আকারে ভিন্ন। দুজনে কিসে ভিন্ন? দুজন আকারে ভিন্ন। এরকম যদি দুটো গ্যামেটের মিলন হয় এবং যৌন জনন হয়, সেই টাইপের যৌন জননকে আমরা কি বলবো? আমরা বলবো অ্যানাইসোগ্যামি, ঠিক? লাস্টে পড়ে আছে আমাদের উগ্যামি। উগ্যামি খুব সোজা। উগ্যামিতে কি হবে? উগ্যামিতে আমাদের আকারও আর আকৃতিও আলাদা হবে, কোনোটাই এক হবে না, আকারও আলাদা আকৃতিও আলাদা। তাহলে এখানে আমরা কি লিখব? লাস্ট আমাদের এটা ডেফিনেশন কি লিখব? আকার কি হচ্ছে? আকার ও আকৃতিতে, আকার ও আকৃতিতে সম্পূর্ণ ভিন্ন, আকার ও আকৃতিতে সম্পূর্ণ ভিন্ন দুটি গ্যামেটের, আকার ও আকৃতিতে সম্পূর্ণ ভিন্ন দুটি গ্যামেটের মিলনকে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? উগ্যামি বলে, উগ্যামি বলে। তো ধরে নাও আকার আর আকৃতি দুটোই ভিন্ন, তো একটা যেটা পুংগ্যামেট ওটা ধরে নাও এরকম বাক্সের মতো দেখতে, আর যেটা স্ত্রী গ্যামেটটা মনে করো এরকম গোল দেখতে। আবার যেটা বাক্সের মতো দেখতে ওটা সাইজেও ছোট, আবার যেটা গোল দেখতে ওটা সাইজেও বড়। তো না আছে সাইজে মিল, কারণ এখানে বড় ছোট আছে, আবার শেপটাও একই রকমের দেখতে নয়, মানে আকারও আলাদা আকৃতিও আলাদা। এরকম যদি দুটো গ্যামেটের মিলন হয়, তাহলে আমরা সেই জননকে আমরা কি বলবো? আমরা বলবো উগ্যামি। এই হচ্ছে আমাদের আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি ডেফিনেশন। এবার আমি বলছি যে কেন আমরা এটা পড়লাম। আমরা এটা পড়লাম যে আমরা যৌন জনন পড়ছি গাছের। তো গাছ বা উন্নত উদ্ভিদ কোনটা করে? আইসোগ্যামি করে নাকি অ্যানাইসোগ্যামি করে নাকি উগ্যামি করে? আমাদের আনসার হচ্ছে আমরা উন্নত উদ্ভিদের যখন কথা বলবো, উন্নত উদ্ভিদ সাধারণত উগ্যামি পদ্ধতিতে জনন করে। তাহলে আমি এখানে যদি লিখি যে, আমি এখানে ছোট ছোট করে লিখছি, উন্নত উদ্ভিদ এবং প্রাণীরাও, উন্নত উদ্ভিদ ও প্রাণী, উন্নত উদ্ভিদ ও প্রাণী এই পদ্ধতিতে, উন্নত উদ্ভিদ ও প্রাণী এই পদ্ধতিতে জনন করে। ব্যাস, তাহলে আমার এই বোর্ডে লেখা শেষ। এবার আমি তোমাদের সাথে কিছু কথা বলি। প্রথমেই বলে দিচ্ছি, বই কি পড়বো এই প্রশ্ন করবে না। সেকেন্ড, আগে স্যার পড়েছি, ভালো লেগেছে, নতুন ক্লাসে এসেছি, নতুনভাবে জয়েন করেছি, খুব ভালো লাগছে, এইসব বলবে না। আর থার্ড, ক্লাস কিভাবে করব, কিভাবে চলবে সেটাও বলবে না। এতক্ষণ ধরে আমি যেটা পড়ালাম সেটা নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে বলো। এবার আমি শুনবো হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। চলো, কার ভাগ্য খুব ভালো? ফিরোজউদ্দিন বলো, ফিরোজউদ্দিন নাইয়া বলো, ফিরোজউদ্দিন। 30 সেকেন্ডস করে টাইম দেবো, তার বেশি নয়, বলো, কারণ অনেকজন হাত তুলে আছে। বলো ফিরোজ, শুনতে পাচ্ছি, বলো। আর তো আমি একটু সরে দাঁড়াই, নাহলে আবার দেখতে পাবে না বোর্ডটা। আচ্ছা ঠিক আছে, ফিরোজউদ্দিন বলছে না। বাবু মশাই, বাবু মশাই আমাদের অগ্নিপক্ষ 1.0 স্টুডেন্ট, বলো বাবু মশাই। হ্যাঁ বাবু মশাই বলো। হ্যাঁ হ্যাঁ সবাই শোনা যাচ্ছে, বলো। এই ক্লাসটা
না এই সমস্ত কথাগুলো আমরা পরে রুটিন দিয়ে দেবো, কারণ এখানে একজন দুজন স্টুডেন্টস পড়ছে না, এখানে প্রচুরজন স্টুডেন্টস পড়ছে, তো শিডিউল চেঞ্জ করা যাবে না। তোমরা যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারো তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা অবশ্যই রেকর্ডেড ক্লাস দেখে নিও, কিন্তু এটা পুরো বছরের শিডিউল, নোটিফিকেশন এই মুহূর্তে মানে খুব অসুবিধা হয়ে যাবে। আমরা পরবর্তীকালে চেষ্টা করব যদি তোমাদের ডিমান্ড শোনা যায় এবং সেটা বহুজন স্টুডেন্ট যদি বলে তবেই, ঠিক আছে? না হলে সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। আচ্ছা চলো নেক্সট সৌভিক সরকার। হ্যাঁ সৌভিক শোনা যাচ্ছে, একটু আস্তে আস্তে কথাটা বলো, আমি একটু সরে যাই, লেখো তোমরা। হ্যাঁ সৌভিক বলো, এই চ্যাপ্টারের কটা? আবার বললাম এই ধরনের প্রশ্ন করবে না, এই সামনে কি হবে কি মানে পরবর্তীকালে কি ভাবো, এই ধরনের প্রশ্ন প্রথমে করবে না। যদি এখান থেকে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে বলো, আর না হলে আমি কিভাবে পড়তে হবে, কটা পার্ট আসবে, সমস্ত কিছু বললাম তো, একদম লাস্টে বলবো ভিডিওর। বুঝতে কিছু অসুবিধা হলে সেটা বলো। নো ঠিক আছে, নেক্সট আমি পরে বলবো এগুলো, ঠিক আছে? অন্বেষা নেক্সট, আমরা চলে যাচ্ছি অন্বেষার কাছে। টপিক রিলেটেড প্রবলেম বলো, বাকি প্রবলেমগুলো আমি তোমাদের লাস্টে বলবো। সবাই লাস্ট অবধি থাকো, আমি সমস্ত কিছু বলবো। বলো অন্বেষা, শুনতে পাচ্ছি। উদ্ভিদের প্রকারভেদ এই তো পরিষ্কারভাবে লেখা আছে, সপুষ্পক অপুষ্পক, সপুষ্পকের ফুল আছে, অপুষ্পকের ফুল নেই। সপুষ্পকের আছে ফুল আছে দুই প্রকারের, ব্যক্তবীজী আর গুপ্তবীজী। সপুষ্পক উদ্ভিদ মানে ফুল আছে। এবার ব্যক্তবীজী আর গুপ্তবীজী এই যে দুই ভাগে ভাগ করলাম, ব্যক্তবীজী হচ্ছে তারা যাদের বাইরে কি নেই, বাইরে একটা ফলের আবরণ নেই, মানে বীজগুলো উন্মুক্ত হয়ে বসে আছে, বাইরে দিয়ে ফলের কোটিং নেই, ঠিক আছে? আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফল আছে আর ফলটার ভেতরে বীজ আছে। এই বেসিসে আমরা ব্যক্তবীজী আর গুপ্তবীজীকে আলাদা করছি। দুজনেরই ফুল হয়, কিন্তু ব্যক্তবীজী উদ্ভিদের যে ফুলগুলো সেগুলো কমপ্লিট নয়। এবার কমপ্লিট ফুল বলতে আমরা কি বোঝাতে চাইছি একটু পরে বলবো, আমরা ফুলের অংশ পড়তে হবে তার জন্য। মোদ্দা কথা, ব্যক্তবীজী উদ্ভিদের কাছে কিছু প্রবলেম আছে, কিছু সমস্ত জিনিস নেই ব্যক্তবীজীর কাছে, কিন্তু গুপ্তবীজীর কাছে সমস্ত জিনিসপত্র আছে। একটা ফুলের যা যা থাকা দরকার গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে সব আছে। এটাই হচ্ছে প্রকারভেদ, ঠিক আছে? উদ্ভিদের ফুলের ভিত্তিতে প্রকারভেদ। আর এগুলো ক্লাস 11-এ ছিল, এগুলো হচ্ছে অনুন্নত উদ্ভিদ, ছত্রাক, শৈবাল, মস, ফার্ন, এদের কিচ্ছু নেই, ফুল টুল নেই এদের। ক্লাস 11-এ ছিল এগুলো অনুন্নত উদ্ভিদ, ঠিক আছে? নেক্সট অল্পই কোয়েশ্চেন আছে, সবারটাই মোটামুটি নিয়ে নিই। আদর্শ কানু বলো, আদর্শ বলো, বলো আদর্শ। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ আদর্শ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। আমি বললাম যে এগুলো বলবে না, টপিক রিলেটেড কোয়েশ্চেন বলো। যদি টপিক রিলেটেড না কোয়েশ্চেন থাকে তাহলে আমি একদম পরে কুশল বিনিময় করব। সবাই ভালো আছে আমি জানি এবং আমিও ভালো আছি, ঠিক আছে? চলো নেক্সট দেবজিৎ গোস্বামী, একদম নিচে 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 দেবজিৎ গোস্বামী। হ্যাঁ আমি আর দুটো কোয়েশ্চেন নেবো। তানিয়া অধিকারী দেখতে পাচ্ছি আমাদের পুরনো স্টুডেন্ট, আমি তানিয়ার কোয়েশ্চেন নেব এবং তার সঙ্গে সঙ্গে আরও একজনের কোয়েশ্চেন আমি নেব। তো দেবজিৎ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলো দেবজিৎ, টপিক রিলেটেড বলবে। হ্যাঁ যে কোনো একটি হলেই হবে, হ্যাঁ যে কোনো একটি হলেই হবে। সাধারণত ইন নর্মাল কেস আমরা দেখি যে আমাদের স্ত্রী রেণুটাই সাধারণত বড় হয়, এটা আমরা নর্মাল ইন জেনারেল কেসে দেখে থাকি, ঠিক আছে? ভেরি গুড কোয়েশ্চেন। নেক্সট আমরা তানিয়া অধিকারীর কোয়েশ্চেন নেব এবং তারপরে লাস্ট কোয়েশ্চেন নেব আরেকজনের। তানিয়া বলো, তানিয়া বলো। বলো তানিয়া। হ্যাঁ বলো। আচ্ছা তানিয়া অধিকারী, তো আচ্ছা তনয় অধিকারী, সরি সরি সরি, তানিয়া অধিকারী নয়, তনয় অধিকারী, সরি। হ্যাঁ বলো তনয়। এটার উদাহরণ তোমাদের ক্লাস 11-এর ক্লাস 12-এর যে আগের বছরের সিলেবাস ছিল সেখানে আমাদের এই উদাহরণটা ছিল, ক্লামাইডোমোনাস, ভলবক্স, এই সমস্তগুলো। কিন্তু যেহেতু আমাদের এই টপিকটা আমাদের সিলেবাসের মধ্যে থেকে সরিয়ে দিয়েছে, তাই জন্য আমি এইখান থেকে তোমাদের বলছি শুধু ডেফিনেশনটা পড়ো, কিন্তু উদাহরণে যেও না, কারণ পরবর্তীকালে মনে রাখতে অসুবিধা হবে, ঠিক আছে? এটা নিটের সিলেবাস থেকেও সরিয়ে দিয়েছে, এটা আমাদের ক্লাস 12-এর সিলেবাস থেকেও সরিয়ে দিয়েছে। বুঝতে পারলে? ক্লামাইডোমোনাস আমাদের ইন জেনারেল এক্সাম্পল, আর ভলবক্স,
তো এই জায়গাটা আমি তনয়কে বলবো যে তনয় এই জায়গাটা তুমি এক্সাম্পলে যেও না, বিকজ আমাদের সিলেবাসে নেই, গুলিয়ে যাবে জিনিসটা, বুঝতে পারলে? হুম, গুপ্তবীজির উদাহরণ হচ্ছে আম, জাম, কলা। সাধারণত আমরা যেগুলো আশপাশে দেখতে পাচ্ছি সমস্ত গুপ্তবীজি, কেমন, যা কিছু আমাদের চারপাশে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি। কার কাছে নিই? বিশ্বজিৎ সাহা দেখতে পাচ্ছি আমি। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেন বিশ্বজিৎ সাহা, তারপরে আবার পড়াবো, পরে আবার কোয়েশ্চেন নেবো। লাস্ট কোয়েশ্চেন বিশ্বজিৎ, বলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, বলো বিশ্বজিৎ। এই এতক্ষণ ধরে একই জিনিস বলছি, অ্যানাইসোগেমি হচ্ছে কি, আর ক্লাসে দেরি করে জুড়বে না, ক্লাসে আগে জুড়বে এবং লাইভে চলবে, না হলে বারবার করে একই কোয়েশ্চেন জিনিস বলতে হবে। অ্যানাইসোগেমি হচ্ছে লেখাই আছে, দুটো গ্যামেট থাকবে, দুটো গ্যামেটের মধ্যে একটা গ্যামেট ছোট সাইজে হবে, একটা গ্যামেট বড় সাইজে হবে, কিন্তু দুটো একই রকমের দেখতে হবে, দুজনেই দেখো গোল গোল, ঠিক আছে, কিন্তু একটা বড় একটা ছোট, এরকম যদি দুটো গ্যামেট থাকে এবং তারা পরস্পর মিলিত হয়, তার ফলে যে যৌন জননটা হয় সেটা অ্যানাইসোগেমি। আর যদি দুটো একই রকমের দেখতে হয়, সাইজও একই হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি, আইসোগেমি। বোঝা গেল? স্যার বইয়ে প্লাস মাইনাসের একটা অংশ আছে, এখানে বলা আছে স্ট্রেন নামে চিহ্নিত, ওই অংশটা কি? প্লাস মাইনাস বলা আছে। হ্যাঁ, প্লাস মাইনাস দিয়ে অ্যাকচুয়ালি আমরা স্ত্রী পুরুষকে বুঝি, বুঝতে পারলে তো? হ্যাঁ, স্ট্রেইন আবার আলাদা জিনিস। স্ট্রেইন আমরা প্রজাতি বলতে পারি, যেরকম ব্যাকটেরিয়ার বিভিন্ন স্ট্রেইন থাকে। ফর এন এক্সাম্পল, ব্যাকটেরিয়ার ক্ষতিকর স্ট্রেইন থাকে, ব্যাকটেরিয়ার অক্ষতিকর স্ট্রেইন থাকে। স্ট্রেইন বলতে আমরা প্রজাতিকেও বোঝাতে পারি। তো ভ্যারি করছে যে কোন ক্ষেত্রে জিনিসটা প্লাস মাইনাস জিনিসটা লেখা হচ্ছে, সেটা ভ্যারি করছে। স্ত্রী পুরুষ বোঝাতে পারি আমরা, আলাদা আলাদা প্রজাতি বোঝাতে পারি। তো বিভিন্নভাবে জিনিসটাকে ইউজ করা যেতে পারে। এবার টেক্সট বইয়ে কোন রেফারেন্সে লিখছে সেটা ম্যাটার করছে, ঠিক আছে? হ্যাঁ, চলো তাহলে আমরা এই অবধি রাখছি কোয়েশ্চেনটাকে। এবার আমরা আবার ফিরে যাই আমাদের ক্লাসে। আমি আর এই মুহূর্তে কোয়েশ্চেন নিচ্ছি না। চলো নেক্সট হচ্ছে আমরা চলে আসছি ফুলে। কোথায় চলে আসছি? ফুলে। আমরা যেহেতু বললাম যে সপুষ্পক উদ্ভিদ কোন পদ্ধতিতে জনন করে সেটাও বললাম, এবং সপুষ্পক উদ্ভিদ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, গুপ্তবীজিদেরকে মেইনলি, সেটাও আমরা বললাম। এবার আমরা চলে আসছি, এটা হচ্ছে একটা গাছ, এবং এখানে একটা হেডিং দিচ্ছে, বলছে যে ফুল কি? বলছে ফুল একটা যৌন জননে অংশগ্রহণকারী বিটপ। ফুল একটা কি? যৌন জননে অংশগ্রহণকারী বিটপ। এবার প্রশ্নটা হচ্ছে যে বিটপ জিনিসটা কি? বিটপ মানে মেইনলি আমরা যেটা বোঝাই, বিটপ মানে হচ্ছে কাণ্ড। আরে কি হচ্ছে? বিটপ মানে হচ্ছে কি? কাণ্ড। বিটপ মানে কাণ্ড। তো এটা আবার কেমন কথা? ফুল হচ্ছে একটা কাণ্ড, এটা কেমন কথা? তো আমরা একটুখানি এই জিনিসটা বুঝি। এটা আমাদের একটা সাধারণ একটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছের আমরা একটুখানি পয়েন্টিং করে নিই। দেখো এইটা যেটা, এটা হচ্ছে সবাই জানো গাছের পাতা, তাই না? আর এটা হচ্ছে কি? এটা গাছের ফল। এইগুলোর মোটামুটি সবাই জানে, এগুলো ছোট বাচ্চাদের জিনিস। কিন্তু ছোট বাচ্চাদের জিনিস যেটা নয়, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা কি জিনিস? এই জিনিসটাকে আমরা বলে থাকি মুকুল। এটাকে আমরা কি বলে থাকি? মুকুল। কিরকম মুকুল? এটা যেহেতু কাণ্ড, এবং কাণ্ডের একদম মাথার মধ্যে এটা আছে, এই মুকুলটা, মুকুল আমরা বলি বাড, বলি না কুঁড়ি, তো এটা হচ্ছে ওই কুঁড়ি। এটাকে আমরা বলি অগ্রমুকুল। একদম মুন্ডুতে ফুটে আছে, মাথায় ফুটে আছে, আগে ফুটে আছে, তো এটাকে আমরা কি বলে দিচ্ছি? অগ্রমুকুল বা কুঁড়ি। সম্মুখে একদম মাথায় ফুটেছে তো কুঁড়ি। আচ্ছা, আর সাইডের দিকে এখানেও মুকুল রয়েছে, এখানেও মুকুল রয়েছে, এই জায়গাটাতে। এইটাকে আমরা বলি কাক্ষিক মুকুল। এইখানে যে মুকুলটা আসবে সেটাকে আমরা কি মুকুল বলবো? কাক্ষিক মুকুল। তো এখানে আমি আরেকটা টান দিচ্ছি। আর কোথাও কি আছে? না, আর কোথাও দেওয়া নেই। এটাকে আমরা কি বলে দিচ্ছি? কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল গেল। তাহলে মুকুল বা কুঁড়ি দুই ধরনের, একটা হচ্ছে একদম ডগায় ফুটতে পারে গাছের মাথায়, এবং একটা হচ্ছে সাইডের দিকে আছে। এখান থেকেই গল্প শুরু, যে ফুলটা আসলো কোথা থেকে। বলছে যে এই যে অগ্রমুকুলটা আর এই যে কাক্ষিক মুকুলটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার যে কাক্ষিক মুকুলের একটু ওপরেই হলুদ কালারের দুটো ফুল ফুটে আছে এখানে, এবং এখানে পয়েন্টিংও করা আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা আমাদের কি? এটা হচ্ছে ফুল। এটা হচ্ছে ফুল।
তাহলে ফুলটা কোথা থেকে আসলো? বলছে যে ফুলটা স্যার এসছে কাক্ষিক মুকুল থেকে। কাক্ষিক মুকুলের ঠিক ওপরেই দেখা যাচ্ছে এদিকে একটা আর এদিকে একটা ফুল ফুটে আছে। গেল। এরপরে প্রশ্ন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, ফুল তো বুঝলাম যে কাক্ষিক মুকুল থেকে এসছে, তো এই কাক্ষিক মুকুল আর অগ্রমুকুল এরা আবার কোথা থেকে এসছে? এই যে ডগায় একটা এরকম জায়গা জিনিস ফুটে আছে আর এই সাইডে একটা ছোট ডাল মতো বেরিয়েছে, তার এইদিকে একটা ফুল এইদিকে একটা ফুল, যেটাকে আমরা এখান থেকে মুকুল বলে ডাকছি। তো এটাও খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে মুকুলটা বেরিয়েছে আমাদের এই কাণ্ডটা থেকে। আমাদের যে এই কাণ্ডটা, এখান থেকেই তো এই যে এইটুকু মুকুলটা বেরিয়েছে, তাই না? এই মুকুলেরই তো এইদিকে একটা ফুল ফুটেছে, এইদিকে একটা ফুল ফুটেছে। আর এই কাণ্ডটাই যখন উপরের দিকে এরকম উঠে গিয়েছে, এই কাণ্ডটাই তো উপরে উঠে এরকম ভাঁজ হয়ে গিয়েছে, ওটাকেই তো আমি অগ্রমুকুল বলছি, তাই কি না? তাহলে আমরা কি বলতে পারি? আমরা কি বলতে পারি যে মুকুল হচ্ছে এমন একটা অবস্থা, মুকুল হচ্ছে এমন একটা অবস্থা যেটা কাণ্ডেরই একটা পার্ট কিন্তু বেশি দূর বাড়েনি। দেখো এখানে গিয়ে শেষ হয়ে গিয়েছে। মুকুল হচ্ছে এমন একটা অবস্থা যেটা কাণ্ডের পার্ট, কাণ্ড থেকে বেরিয়েছে কিন্তু বেশি দূর যায়নি, বেশি বিস্তৃত হতে পারেনি, বেশি পরিণত হতে পারেনি। এরকম জায়গা থেকে কি বেরোচ্ছে? ফুল বেরোচ্ছে। তাহলে আমরা বলতে পারি ফুল মুকুলের একটা পার্ট, মুকুল কাণ্ডের বা বিটপের একটা পার্ট। তাহলে পুরোটাকে জোড়া লাগিয়ে আমরা বলতে পারি যে ফুল যৌন জননে অংশগ্রহণকারী একটা বিটপ, পরিবর্তিত বিটপ, যার বেশি বিস্তৃতি হয়নি, যেখান থেকে মুকুল বেরোচ্ছে এবং মুকুল থেকেই তো ফুল বেরোচ্ছে, তাই না? কাণ্ড থেকে মুকুল, মুকুল থেকে ফুল। আচ্ছা এবার আমি কি বললাম এখানে, একটা আমি খুব জিনিস স্পেসিফিক বললাম যে কাক্ষিক মুকুল থেকেই ফুলটা বেরোবে। কিভাবে বেরোয়? ক্লাস 11-এ একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারের নাম হচ্ছে প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে কি প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখানে তোমরা যদি জিব্বারেল্লিন নামে একটা হরমোন ছিল, সেই জিব্বারেল্লিন নামক হরমোনের যদি কাজটা পড়তে, সেখানে লেখা ছিল যে জিব্বারেল্লিন হলো এমন একটা হরমোন যে পরবর্তীকালে ফ্লোরিজেন নামক আরেকটা হরমোনকে উদ্দীপিত করে, এবং এই ফ্লোরিজেন নামক হরমোন উদ্ভিদের যেখানে যেখানে কাক্ষিক মুকুল আছে, সব জায়গায় কাক্ষিক মুকুল থাকে না, এই জায়গাগুলোতে যেখান থেকে দেখা যাচ্ছে যে সাইডের দিকে ব্রাঞ্চিং হয়েছে, ওইখানেই এরকম কাক্ষিক মুকুল দেখা যায়, এবং ওইখানে গিয়েই এই ফ্লোরিজেন যে হরমোনটা আছে সে ফুল ফোটাতে সাহায্য করে। এইভাবেই ফুলের উৎপত্তি ঘটে। তাহলে আমি এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, এই পুরোটা লিখি। কি লিখব? প্রথমে আমরা লিখব যে কক্ষ হলো বিটপের অংশ, কক্ষ হলো বিটপের অংশ যার বৃদ্ধি স্বল্প। কক্ষ হলো বিটপের অংশ যার বৃদ্ধি স্বল্প। কক্ষ বলতে এই যে গোল গোল করেছি একটা এখানে, এটাকে আমরা বোঝাচ্ছি কক্ষ। এবার কি লিখব? কক্ষ থেকে কাক্ষিক মুকুল, ভালো করে শুনবে, কক্ষ থেকে কাক্ষিক মুকুল বের হয়, কক্ষ থেকে কাক্ষিক মুকুল বের হয়, বের হলো কক্ষ থেকে কাক্ষিক মুকুল। এই যে এই ছোট্ট ডাল মতো বেরিয়েছে, এটা হচ্ছে কাক্ষিক মুকুল হলো। এরপর কাক্ষিক মুকুল থেকে পরবর্তীতে হরমোনের নামটা মনে রাখবে, তোমরা যদি নিট পরীক্ষা দিতে যাও তখন লাগবে ফ্লোরিজেন। কাক্ষিক মুকুল থেকে পরবর্তীতে ফ্লোরিজেন নামক হরমোনের প্রভাবে কি হয়? ফুল ফোটে। তাহলে পেয়ে গেলাম ফুল। কিভাবে ফুল আসলো পেয়ে গেলাম, স্টেপ বাই স্টেপ গেলাম, ফুল কিভাবে ফোটে আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা যাব হচ্ছে ফুলের বিভিন্ন অংশে। বোঝা গেল? একটু চ্যাট সেকশনটা দেখি, শুভ কি বলছে। অপরাজিতা বসু বলছে স্যার জয়েন হতে দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্লাস ভীষণ ল্যাগ হচ্ছে না, একদমই ক্লাস ল্যাগ হচ্ছে না, ক্লাস খুব স্মুথ চলছে, আমার সামনেই ক্লাস চলছে, আমি দেখতেও পাচ্ছি ক্লাস, তো ক্লাস ল্যাগ হচ্ছে না একটুখানি।
তোমাদেরকে একটা কথা বলি, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নেই তাদেরকে আমি বলবো না, যাদের সামর্থ্য আছে বাড়িতে একটা ওয়াইফাই বসিয়ে নাও। যাদের সামর্থ্য নেই তাদেরকে আমি বলছি না, যাদের সামর্থ্য আছে তাদেরকে আমি বলছি যে বাড়িতে একটা ওয়াইফাই বসিয়ে নাও। কেন ওয়াইফাই বসিয়ে নাও? কারণ ওয়াইফাইয়ের যে দাম না, মাসিক তোমাদের মোটামুটি কম দামের যদি একটা প্ল্যান নাও 480 টাকা করে আসে ওয়াইফাইয়ের। এবার তুমি যে মোবাইলের রিচার্জ করছো, বর্তমানে মোবাইলের রিচার্জের দাম অনেক বেড়ে গিয়েছে। 3 মাসের রিচার্জ প্রায় 800 টাকা হয়ে গিয়েছে। 3 মাসের রিচার্জ 800 টাকা হয়ে গিয়েছে। এবার তোমার রিচার্জ আছে, তোমার মায়ের রিচার্জ আছে, তোমার বাবার রিচার্জ আছে, সবার রিচার্জ আছে। এবার তুমি যদি 480 টাকা নিয়ে একটা ওয়াইফাই রিচার্জ করিয়ে নাও, তাহলে এই টাকা দিয়ে তুমি 3 জনের, 4 জনের, 5 জনের, 6 জনের, 10 জনের, যতজনের ইচ্ছা ফোনে ইউজ করতে পারবে। তোমার এক্সট্রা কিন্তু টাকা লাগছে না। তাহলে তুমি এই যে 800 টাকা বা 750 টাকা করে রিচার্জ করছো, এত টাকা না রিচার্জ করে একটু কম টাকা রিচার্জ করো। কারণ তুমি তো অফিসে যাবে না, বাইরে গিয়ে সারাদিন ধরে তো মোবাইল ঘাটার তোমার দরকার নেই। তুমি তো বাড়িতে থাকবে, শুধুমাত্র স্কুলের সময় বা কোনো কাজে প্রাইভেট টিউশনে যাওয়ার সময় তুমি মোবাইলটাকে ব্যবহার করবে। তাহলে যখন তুমি তখন বাইরে গেলে মোটামুটি একটা তুমি 200 টাকা রিচার্জ করে নাও, যাতে করে শুধু ফোনটা করা যাবে। ফোনটা মানুষ নেয় কিসের জন্য? মেইনলি ফোন করার জন্য। তাহলে ওটা তুমি এত টাকা রিচার্জ করে নাও, আর এখান থেকে যে টাকাটা বাঁচলো সেখান থেকে জোড়া লাগিয়ে তুমি একটা ওয়াইফাই নিয়ে নাও। ওয়াইফাই নিলে তোমার ল্যাগও করবে না, ফোনেরও সমস্যা হবে না, আর মা বাবাও ওই টাকা দিয়েই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। এটা হচ্ছে একটা উপায়। বোঝা গেল? চলো, ভালো একটা বুদ্ধি দিলাম, অ্যাপ্লাই করতে পারো যাদের সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য নেই তারাও ফোনে রিচার্জ করছো, তাদেরও কিন্তু অনেক টাকাই লেগে যাচ্ছে। চলো নেক্সট। তাহলে ফুল আমরা পড়ে নিলাম। ওকে, নেক্সট। স্যার, সাদা জবা গাছে লাল জবা ফুল হয় কেন? এই দেখো, এগুলো কি? এগুলো হচ্ছে, একজন প্রশ্ন করছে সাদা জবা গাছে লাল জবা ফুল হয় কেন, এবং সঙ্গে সঙ্গেই বেরিয়ে গিয়েছে হচ্ছে কি, হিবিস্কাস রোজালিনিয়েসিস, অর্থাৎ জবা। দেখো, আমরা এক্ষুনি পড়লাম যে ফুল কিভাবে হয়, এবং এখানে খুব সুন্দর 3টে ফুল দেখা যাচ্ছে, এবং ফরচুনেটলি 3টে ফুলই কিন্তু একই জিনিস, খালি রঙগুলো আলাদা লাগছে, দেখতে একটু আলাদা লাগছে, কিন্তু একই জিনিস এটা। ঠিক আছে? তো একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ আমরা পড়বো। এই ছবিটা দেখে নয়, এই ছবিটা হেডিং এর জন্য জাস্ট। একটা আদর্শ ফুলের আমরা কি পড়বো, বিভিন্ন অংশ সম্বন্ধে এবার পড়বো। প্রথমে আমরা কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম সপুষ্পক উদ্ভিদ কাকে বলে, তারপরে আমরা কি পড়লাম যৌন জনন কি জিনিস, তারপরে আমরা কি পড়লাম ফুলটা আসলো কি করে। এবার আমরা পড়বো যে ফুলের ভাগগুলো কি কি। চলো নেক্সট। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এখন থেকে আমরা পড়বো একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এটা একটা আদর্শ ফুল আমরা নিয়েছি, সাইডে ছবি দেখা যাচ্ছে, এবং এই আদর্শ ফুলের অংশগুলো কি কি দেখো। আদর্শ ফুলের এই যে নিচের দিকের অংশটা, এই যে নিচের দিকের পার্টটা, এটাকে আমরা বলছি বোঁটা। বোঁটা বা পুষ্পবৃন্ত, যেখান থেকে লোকে বদমাইশি করে টুক করে ফুলটা ছিঁড়ে নিয়ে চলে আসে, সেটাকে আমরা কি বলে থাকি? পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত। ইংলিশটা পড়তে অনেকের অসুবিধা হয়, অনেকে কম্পিটিটিভ পরীক্ষা দিতে যায়। পুষ্পবৃন্তের ইংলিশটা কি? পুষ্পবৃন্তের ইংলিশটা হচ্ছে পেডিসেল। পুষ্পবৃন্তের ইংলিশটা কি? পেডিসেল। বোঝা গেল? এটা হচ্ছে পুষ্পবৃন্ত। এরপর আরেকটু উপরে যেটা আছে, আরেকটু উপরে যে এই পার্টটা রয়েছে, এটাকে আমরা বলে থাকি পুষ্পাক্ষ। কি বলে থাকি? পুষ্পাক্ষ। লিখে দিচ্ছি এখানে, এটাকে আমরা বলছি পুষ্পাক্ষ। পুষ্পাক্ষকে আমরা ইংলিশে আবার কি বলে থাকি? ইংলিশে এটাকে আমরা বলে থাকি থ্যালামাস। ইংলিশে আমরা বলে থাকি কি? থ্যালামাস। গেল? তাহলে পুষ্পবৃন্ত গেল, পুষ্পাক্ষ গেল। উপরে দুটো ছোট ছোট এরকম জিনিস দেখতে পাচ্ছি, আরও থাকে। এখানে দেখা যাচ্ছে না, পেছন দিকে আছে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এদেরকে আমরা কি বলে থাকি? এই দেখো, দুদিকে দুটো পাতার মতো দেখা যাচ্ছে, এদেরকে আমরা বলে থাকি বৃতি। এদেরকে আমরা কি বলে থাকি? বৃতি। বৃতিকে আমরা ইংলিশে কি বলে থাকি? বৃতিকে আমরা ইংলিশে বলে থাকি ক্যালিক্স। বৃতিকে আমরা ইংলিশে বলে থাকি ক্যালিক্স। রাইট? এবার 3টে অংশ দেখে নিলাম। সবার নিচে আমরা শুরু করলাম বৃন্ত দিয়ে, তার উপরে আমরা শুরু করলাম পুষ্পাক্ষ দিয়ে, এবং তার উপরে গেলাম আমরা বৃতি বা ক্যালিক্স দিয়ে। ঠিক আছে? এবার বৃতি থেকে ওপরের দিকে এগুলো কি? এগুলো হচ্ছে ফুলের পাপড়ি। এগুলো হচ্ছে ফুলের কি? পাপড়ি। সব থেকে দূর থেকে যদি আমরা একটা ফুলকে দেখি, সবার আগে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফুলের পাপড়ি। তাহলে ফুলের পাপড়িকে আমরা যদি একটুখানি নর্মাল ভাষায় বলতে যাই, একটুখানি সায়েন্সের ভাষায় বলতে যাই, তাহলে সায়েন্সের ভাষায় এটাকে আমরা কি বলে থাকি? দলমণ্ডল। দলমণ্ডল। আর দলমণ্ডলের ইংরেজিটা, যেটা খেতে অনেকে পছন্দ করে না, সেটা হচ্ছে করলা। দলমণ্ডলের ইংলিশটা কি? করলা। অনেকে খেতে পছন্দ করে না, করলা। ঠিক আছে? তাহলে গেল আমাদের করলা। এরপর আমাদের আরো দুটো অংশ রয়েছে। একটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে, ওই যে সাপ তাড়ানোর জন্য বিনা বাজায়, তাই না? একদম নাগিন।
তাহলে এইটা হচ্ছে সেই সাপ বাজানোর মতো এই ভেপু টাইপের মতো দেখতে লাগছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্ত্রী স্তবক। পুরোটাকে একসাথে আমরা বলি হচ্ছে কি স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকেরও আলাদা আলাদা পার্ট আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে একসঙ্গে আমরা কি বলবো? স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের ইংলিশটা কি? স্ত্রী স্তবকের ইংলিশটা হচ্ছে গাইনোইশিয়াম। গাইনোইশিয়াম, ঠিক আছে? স্ত্রী স্তবক। এবং একদম সাইডের দিকে আমরা 1 2 3 চারটে কিছু লম্বা লম্বা জিনিস দেখতে পাচ্ছি, মাথায় এরকম আবার বিনের মতো জিনিস দেখতে পাচ্ছি। এই যে এই 4টে জিনিস, এগুলোকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পুংস্তবক। স্ত্রীস্তবক যেরকম আছে পুংস্তবকও আছে, তাহলে এটাকে আমরা বলে থাকি পুংস্তবক। এটা একটা আদর্শ ফুলের কথা বলা হচ্ছে, পুংস্তবক। পুংস্তবককে আমরা ইংলিশে কি বলে থাকি? পুংস্তবককে আমরা ইংলিশে বলে থাকি অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়াম, অ্যান্ড্রোশিয়াম। তাহলে এই রইলো আমাদের একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। কি কি? তাহলে একটুখানি বক্স করে দিই। এটা হচ্ছে আমাদের দলমণ্ডল, সবাই জানো এগুলো। ইংলিশগুলো শিখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। শিখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোশিয়াম, এটা হচ্ছে বৃতি। বৃতিটা একটু বড় হয়ে গেল, একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। পুষ্পাক্ষটা গায়ে লেগে গিয়েছে, একটু ঘুরিয়ে দিই, একটু ছোট করে দিই, আরও একটু ছোট করে দিই, এদিকে একটু বড় করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তটাও ঘুরে গিয়েছে, একটু ছোট করে দিই। আর এই সাইডে এটা আমাদের স্ত্রীস্তবক বা গাইনোইশিয়াম, এটাকেও আমরা একটুখানি, এটা ঠিক আছে না, ঘুরিয়ে দিই। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের বিভিন্ন ধরনের পুষ্পর পার্ট, তাই না? চলো, ওকে, চলো স্যার। এখনও তো পরাগধানী অ্যান্ড পরাগদণ্ড আছে না রশনি? আমরা এই পুংস্তবক বা অ্যান্ড্রোশিয়ামের যখন ভেতরের জিনিসগুলো পড়বো, অ্যান্ড্রোশিয়ামের পার্ট পড়বো, তখন আমরা কিন্তু ওই পরাগধানী, পুংদণ্ড এগুলো সম্বন্ধে পড়বো। এখন আমরা পড়লাম হচ্ছে একটা বেসিক্স ফুলের কী কী স্ট্রাকচার থাকে। এবার আমরা যখন এটাকে ভাগ করব, আমরা যখন টেক্সট বইয়ে গিয়ে পড়বো আদর্শ ফুলের বিভিন্ন অংশ কি কি, টেক্সট বইয়ে কীভাবে লেখা আছে? টেক্সট বইয়ে লেখা আছে এভাবে যে আদর্শ ফুলের বিভিন্ন অংশ, এখানে পয়েন্টটা তো করাই আছে, আমি সাইডে শুধু লিখছি। টেক্সট বইয়ে এভাবে দেওয়া আছে জিনিসটা, যে এই হচ্ছে আমাদের একটা আদর্শ ফুলের ভাগ করার জন্য আঁকলাম। এবার টেক্সট বই এরকম 3টে দাগ দেওয়া আছে, কিভাবে ভাগ করেছে বলছি। এরকম 3টে দাগ দিয়েছে, বলছে যে আমাদের প্রথমে লেখা আছে টেক্সট বইতে পুষ্পবৃন্ত, বোটার কথা লেখা আছে, তো আমি এখানে লিখলাম পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত গেল, লিখলাম। এরপরে আমরা কি দেখছিলাম? পুষ্পাক্ষ বা থ্যালামাস, তো লিখলাম পুষ্পাক্ষ বা থ্যালামাস। আর ক্লাসের শেষে তোমাদের অনেক কিছু বলার আছে, তাই জন্য শেষ অবধি ক্লাসটা দেখো। তো পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, এবং তার সঙ্গে একদম লাস্টে কিভাবে লেখা আছে? লাস্টে লেখা আছে জননে অংশগ্রহণকারী, জননে অংশগ্রহণকারী, জননে অংশগ্রহণকারী অংশ। এই 3টে ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে পুষ্পবৃন্ত, একটা হচ্ছে পুষ্পাক্ষ, আর একটা হচ্ছে জননে সাহায্যকারী অংশ বা অংশগ্রহণকারী অংশ। এবার এই যে জননের সাহায্যকারী অংশ, এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। এটাকে আবার কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করেছে। কি কি? এটা কি বাঁকা হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, বলছে যে নিচের পার্টটা বাদ দিয়ে যখন ওপরে গেলাম, সবাই আমাদের জননে অংশগ্রহণ করে না, সবাই করে না। এই যে বৃতি দেখছি, এটাকে যদি টেনে ছিঁড়ে দিই খুব একটা অসুবিধা হবে না। ফুলের যে পাপড়িটাকেও যদি ছিঁড়ে দিই, তাও দেখবো যে গাছ কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে, ও জনন করতে পারছে। তাহলে এই যে নিচের পার্ট দুটো, বৃতি এবং দলমণ্ডল, এরা যেহেতু আমাদের প্রয়োজনীয়, কিন্তু এতটাও প্রয়োজনীয় নয় যে ওরা না থাকলে আমাদের হবে না, তাই জন্য এদেরকে বলছে জননে সাহায্যকারী। জননে সাহায্যকারী, জাস্ট হেল্পার। জননের সাহায্যকারী স্তবক, জননের সাহায্যকারী স্তবক। আর ডান দিকে লেখা আছে কি? যে জননে অত্যাবশ্যকীয় অঙ্গ, লাগবেই লাগবে, ওরা ছাড়া হবেই না জনন। জননে অত্যাবশ্যকীয়, জননে অত্যাবশ্যকীয় অঙ্গ
এই যে জননের সাহায্যকারী স্তবক, তাহলে এর মধ্যে আমরা কাকে লিখে দেবো? খুবই সোজা এবার। তাহলে জননের সাহায্যকারী স্তবক, এর মধ্যে আমরা দুজনকে লিখে দিই। একজনকে আমরা কি বলবো? একজনকে আমরা বলবো বৃতি, আর একজনকে আমরা কি বলবো? দলমণ্ডল। এটা তোমরা সহজেই এবার নিজেরাই বানাতে পারবে, এমন কিছু রকেট সায়েন্স নেই এখানে। আর তাহলে জননে অত্যাবশ্যকীয় অঙ্গ কি কি হবে? অত্যাবশ্যকীয় অঙ্গ দুটো হবে। একটাকে আমরা কি বলে দেবো? পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, আর একটাকে আমরা কি বলে দেবো? গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। ব্যাস, এই হচ্ছে আমাদের একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। ছবিতেও তোমরা দেখলে, আর এখানে ছকটাও বুঝে গেলে যে কিভাবে এই জিনিসটা হলো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। যদি বুঝতে পারো তাহলে বলো যে ইয়েস স্যার, যদি বুঝতে না পারো তাহলেও বলো ইয়েস স্যার। ঠিক আছে, চলো কি কোয়েশ্চেন করে আবার? এত সোজা জায়গায় আবার কোয়েশ্চেন করছে, দেখি কি কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেন করছে, কি কোয়েশ্চেন করছে? এত সোজা জিনিসে আবার কি কোয়েশ্চেন আছে এমন? রাহুল দত্ত, বলো রাহুল, বলো রাহুল, শুনতে পাচ্ছি। রাহুল বলো, বলছে না, ঠিক আছে চলো বাদ। নেক্সট নতুন কোন নামকে দেখি। সৌম্যজিৎ, সৌম্যজিৎকে দেখি কি বলে। সৌম্যজিৎ ওপরে, ওপরে সৌম্যজিৎ, ওপরে মিডিলে, মিডিলে ফিরোজ, হ্যাঁ ওপরে, একটু উপরে। সৌম্যজিৎ, সৌম্যজিৎ, হ্যাঁ বলো সৌম্যজিৎ। সৌম্যজিতের আমি লাস্ট কোয়েশ্চেন নেবো, তারপরে আবার পরে এই স্লাইডের পরে কোয়েশ্চেন নেবো। বলো সৌম্যজিৎ তাড়াতাড়ি। হ্যাঁ বলো স্যার, বলো স্যার, শুনতে পাচ্ছি স্যার। যাই হোক, স্যার চুপ করে গিয়েছে, তো ঠিক আছে, আমি আর কোয়েশ্চেন নিচ্ছি না। আমি আবার নেক্সটে আমি কোয়েশ্চেন নিলাম, তোমরা কথা বললে না কেউ, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি, আদর্শ ফুলের বিভিন্ন অংশ তো পড়লাম, আদর্শ ফুলের বিভিন্ন অংশ তো আমরা পড়লাম, কিন্তু এবার বলছে একটুখানি একটুখানি ভালো করে খেয়াল করো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এগুলো অংশ আমরা দেখে নিলাম, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, পুষ্পাক্ষ, পুষ্পবৃন্ত, এগুলো সব আমরা দেখে নিলাম। এবার এই যে বৃতি আর দলমণ্ডল আছে, এদের আবার স্টাইল আছে থাকার। সবাই, একজন বলছে যে আমি এইভাবে থাকবো, একজন বলছে যে না আমি ওই রকম ভাবে থাকবো, এরকম বিভিন্ন স্টাইল আছে এদের থাকার। তো বৃতি কিভাবে থাকে তার স্টাইল আছে, দলমণ্ডল কিভাবে থাকে তার স্টাইল আছে। সেই জন্য আমাদের নেক্সট হেডিং হচ্ছে কি, যে বৃতির আবার প্রকারভেদ। বৃতি যেটা আমাদের ফুলের পাপড়ির নিচের দিকে থাকে, একটা ফুল নিয়ে আসবো এর পরের দিন, নিয়ে আসলেই দেখতে পাবে এটা যদি ফুল হয় এরকম সাইডে ছোট ছোট পাতার মতো বেরোয়, চারিদিকে থাকে, ওটাকে আমরা বলে থাকি বৃতি। তো ওর আবার প্রকারভেদ। কি কি প্রকারভেদ? বলছে বৃতি দুইভাবে থাকতে পারে। বৃতি অনেকভাবেই থাকতে পারে, আমাদের সিলেবাসে মেইনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুইভাবে। একটাকে আমরা বলবো, একটুখানি ঘুরিয়ে দিই, একটাকে আমরা কি বলবো? একটাকে আমরা বলবো যুক্ত বৃতি। কি বলবো? যুক্ত বৃতি, বোঝা গেল? একটাকে আমরা বলবো যুক্ত বৃতি, আরেকটাকে আমরা কি বলবো? মুক্ত বৃতি। একটাকে আমরা কি বলবো? যুক্ত বৃতি, আরেকটাকে আমরা বলবো মুক্ত বৃতি। জিনিসটা কেমন? যুক্ত বৃতি, মুক্ত বৃতি কি? এটা ছবিটা এরকম যে, ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই ইয়েটা, পুষ্পাক্ষটা, আমি উপরে ফুলটা রাখলাম না, এটা হচ্ছে আমাদের পুষ্পবৃন্তটা, আর এটা হচ্ছে পুষ্পাক্ষ। তো এখান থেকে পাতা বেরোবে, মানে ওই বৃত্তিটা বেরোবে। দেখা গেল 3D-তে আঁকা পসিবল নয়, কিন্তু আমি একটা আইডিয়া দিচ্ছি তোমাদের। এইটা মনে করো একটা বৃত্তি, এটা আরেকটা বৃত্তি, এইটা আরেকটা বৃত্তি। সবাই পিছন দিকটা দেখা যাচ্ছে না, কিন্তু সবাই মনে করো পিছন দিক থেকে এরকমভাবে লেগে আছে, সবাই এরকমভাবে লেগে আছে পাশের জনের সাথে। আর এটাও মনে করো লেগে আছে, মানে প্রত্যেকের সাইড বাই সাইড একজন আরেকজনের সাথে এরকমভাবে লেগে আছে, এবং চারিদিকটা যতগুলো আমাদের বৃত্তি আছে সবাই পরস্পরের সাথে কানেক্টেড। তখন এই যে আমাদের বৃত্তিগুলো রয়েছে, এই বৃত্তিগুলোকে আমরা কি বৃত্তি বলে ডাকবো? এই বৃত্তিগুলোকে আমরা বলে ডাকবো যুক্ত বৃত্তি। বোঝা গেল কিরকম? আমাদের এইটা পুষ্পবৃন্ত, তার উপরে হচ্ছে আমাদের পুষ্পাক্ষটা, যার উপরে এরকম করে ফুলটা আছে, আর এখান থেকে আমাদের কি বেরোচ্ছে? এরকম করে এরকম করে এরকম করে পাতা বেরোচ্ছে, ছোট ছোট পাতার মতো, ওগুলোকে আমরা বলছি বৃত্তি। তো সবাই সবার সঙ্গে টাচ হয়ে আছে, সবাই সব পাশের জনের সাথে কি হয়ে আছে? টাচ হয়ে আছে। তো এরকম যখন পাশের জনের সাথে টাচ হয়ে থাকবে, তখন সেটাকে আমরা বলবো যুক্ত বৃত্তি। এবার তোমাদের কি পড়তে হবে? তোমাদের পড়তে হবে এর এক্সাম্পল। তোমাদের পড়তে হবে কি? এর এক্সাম্পল বা উদাহরণ। এর উদাহরণ হচ্ছে জবা। যুক্তবৃত্তির উদাহরণ আমরা কি দেখলাম? জবা, ঠিক আছে। এরপর আসছে মুক্তবৃত্তি। মুক্তবৃত্তির গল্পটা এরকমই, কিন্তু ছবিটা একটু আলাদা। মুক্তবৃত্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে এইটা আমাদের পুষ্পাক্ষ,
আর নিচের দিকে এটা মনে করো আমাদের ওই পুষ্পবৃন্তটা, এটা হচ্ছে আমাদের পুষ্পবৃন্ত এরকম নিচের দিকে। আর এখান থেকে ওই পাতা বেরোচ্ছে, কিন্তু পাতাগুলো পরস্পর কানেক্টেড নেই। একটা মনে করো এখানে আছে, পরেরটা পাশেরটা একটুখানি ফাঁকা দিয়ে আছে, তার পাশেরটা আরেকটু ফাঁকা দিয়ে আছে, তার পাশেরটা আরেকটু ফাঁকা দিয়ে আছে, তার পাশেরটা আরেকটু ফাঁকা দিয়ে আছে, মানে একজন পাশের জনের সঙ্গে কানেক্টেড নেই। এটা আমাদের হচ্ছে এখানে ফুলটা জন্মাবে, এটা হচ্ছে আমাদের ফুল, এই মনে করো ফুল এরকম, আর পাতাগুলো এরকম করে নিচে ছোট 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 হয়ে আছে, বৃতি ছোট ছোট পাতাগুলো, কিন্তু কেউ কারোর সাথে লেগে নেই। তখন এটাকে আমরা কি বলবো? মুক্ত বৃতি। বোঝা গেল? এক্সাম্পল কি মুক্ত বৃতির? সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে পদ্ম, নীলাম্ব নিউসিফেরা। পদ্মর সাইন্টিফিক নেম কি? নীলাম্ব নিউসিফেরা। তোমাদের পরীক্ষায় লাগবে না। তাহলে এটা কি রে? হ্যাঁ, এটা হচ্ছে জবা পড়লে পদ্ম পড়লে এই এক্সাম্পল দুটো মনে রাখতে হবে। বোঝা গেল? চলো নেক্সট। এরকম প্রতিটা থেকে আমরা একটা করে অ্যাটলিস্ট এক্সাম্পল পড়ে রাখবো। বোঝা গেল? এবার যুক্ত বৃত্তি যেরকম পড়লাম সেরকম যুক্ত দলও আছে, মানে ফুলের পাপড়িগুলো, এই যে উপরে ফুলের পাপড়িগুলো আছে, এটা তো বৃত্তি, এরা পরস্পর পাশের জনের সাথে লেগে থাকতে পারে। এই পাপড়িগুলো পরস্পরের সাথে লেগে থাকতে পারে, এই পাপড়িগুলো পরস্পরের সাথে এরকম লেগে থাকতে পারে, আবার খোলাও থাকতে পারে। যদি এরকম লেগে থাকে তাহলে কি বলবো? এরকম লেগে আছে, তাহলে আমরা কি বলবো? যুক্ত দল। যদি এরকম খোলা থাকে তাহলে কি বলবো? মুক্ত দল। তাহলে আমরা এইখানে কি লিখেছি? দলমণ্ডলের প্রকারভেদ। তো সেম প্রসেসে যেখানে এরকম যুক্তবৃত্তি মুক্তবৃত্তি লিখলাম, এখানে লিখবো কি? যুক্ত দল আর মুক্ত দল। ব্যাস, তাহলে ফকাফক লিখে ফেলো একদম। এখানে এরকম একটা দাগ দিয়ে দিই, এরকম দাগ টেনে দিলাম, এখানে একটা টান দিয়ে দিলাম, এখানে একটা টান দিয়ে দিলাম, আর এই কি হলো রে? কি হলো? হয়েছে। চলো তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যুক্ত দল, এখানে আমরা কি লিখবো? মুক্ত দল। যুক্ত দলের এক্সাম্পল কি? যুক্ত দলের এক্সাম্পল হচ্ছে আমাদের ধুতুরা। আমি কোয়েশ্চেন নেব তোমাদের, আমি আগে লিখে নিই তারপরে। যুক্ত দলের উদাহরণ হচ্ছে কি? ধুতুরা। ঠিক আছে, এক্সাম্পল এটা। আর মুক্ত দলের এক্সাম্পল কি? মুক্ত দলের আমি আর ছবিটা আঁকছি না, তোমরা আশা করে বুঝতে পেরেছো, একদম সেম কনসেপ্ট। এটা তো সাইডের দিকে এঁকেছি, আর উপরের দিকে যদি এরকম ভাবে হয়, মানে এই আর কি, মনে করো যদি এরকম ভাবে আছে দলমণ্ডলগুলো, তখন এটাকে আমরা কি বলবো? যুক্ত দল, তাই না? এরকম ভাবে যদি থাকে পাপড়িগুলো তাহলে যুক্ত দল। আর যদি এরকম একটু ফাঁকা ফাঁকা থাকে, এরকম একটু ফাঁকা ফাঁকা থাকে, তখন তাকে আমরা কি বলবো? মুক্ত দল। এরকম একটু ফাঁকা ফাঁকা আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মুক্ত দল। একদম গায়ে গায়ে থাকলে যুক্ত দল। এক্সাম্পল কি লিখবো? এক্সাম্পল আমি বললাম সর্ষে। ঠিক আছে, সর্ষে। তাহলে এটা এক্সাম্পলটা এখানে গোল করে দিলাম, সর্ষে। ঠিক আছে, বোঝা গেল? এবং লাস্ট কোয়েশ্চেনটা এখানে আমি লিখবো, মানে লাস্ট টপিকটা লিখে নিই, তারপরে আবার আমি তোমাদের প্রশ্ন নেব। তার আগে নয়, এই যে লাস্ট টপিক আমাদের বাকি আছে, টপিকটার নাম লেখা আছে দেখো, পুষ্পপুট। আমি একটুখানি সেগ্রিগেশন করার জন্য লাইনগুলো এখানে টেনে দিই, নাহলে তোমরা আবার কনফিউজ হয়ে যাবে। এগুলো সব আলাদা আলাদা করে দিই, দাঁড়াও। একটা আলাদা করে দিলাম, আর এখান দিয়ে আরেকটা আলাদা করে দিই। এই কি হলো রে? এখান দিয়ে আবার কি হচ্ছে? এখান দিয়ে একটা আলাদা করে দিই। হুম 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 ওকে ওকে। পেরিয়ান্থ। পুষ্পপুটের আমি একটা ইংলিশ লিখলাম, ইংলিশটা হচ্ছে কি? পেরিয়ান্থ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আগে যদি 1 মার্কসের কোয়েশ্চেন আসতো তাহলে আসতো, কিন্তু এখন যেহেতু এমসিকিউ আসছে, তাহলে এমসিকিউতে তোমাদের অ্যান্সারটা বলেই দেওয়া থাকবে, সংজ্ঞাটা লিখেই দেওয়া থাকবে, তোমাদেরকে শুধু উত্তরটা লিখতে হবে। পুষ্পপুট। পুষ্পপুট কি? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা কার ছবি? আচ্ছা, এই ছবিটা একটুখানি ছোট করে দিই। দেখো এই যে ছবিটা ডান দিকে দেখতে পাচ্ছ, এটা পুষ্পপুটের ছবি। এটা কিসের ছবি? পুষ্পপুটের ছবি। এই ছবিটার স্পেশালিটি কি? একটুখানি ভালো করে দেখতে হবে।
ছবিটার স্পেশালিটি হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে আমার ফুলের পাপড়ি, দলমণ্ডল। এগুলো হচ্ছে কি ফুলের পাপড়ি বা দলমণ্ডল। তো আমরা এখানে ছবিতে হয়তো অতটা বুঝতে নাও পারতে পারি, কিন্তু যখন হাতে নিয়ে দেখব তখন আরও ভালো বুঝতে পারবো। এই যে চারিদিকে ফুলের পাপড়িগুলো আছে, এর মধ্যেই মধ্যেই এই যে জায়গাগুলো, মাঝখানে যে এই জায়গাগুলো রয়েছে, এর মধ্যে বৃতিগুলো মিশে আছে এর মধ্যে। তো খালি চোখে দেখা খুব মুশকিল, এর মধ্যে কি আছে, এরকম বৃতিগুলো মিশে আছে, মানে আলাদা করে বোঝা যাচ্ছে না যে কোনটা আমাদের বৃতি কোনটা আমাদের দলমণ্ডল, একদম বোঝা যাচ্ছে না। পুরো এই যে পাপড়িগুলো আছে, পাপড়ি বৃতি পুরো একসঙ্গে মিশে আছে। ভালো করে যদি দেখো, হাতে নিয়ে যদি দেখো, তাহলেও দেখতে পাবে এই ছবিতে এই যেখানে যেখানে আমি পয়েন্টগুলো করলাম ওই পয়েন্টগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে। তো খালি চোখে একদম বোঝা অসম্ভব, হাতে নিয়ে যতক্ষণ না দেখবো কাছে থেকে ততক্ষণ বুঝতেই পারবো না যে বৃতি আর দলমণ্ডল দুটো একসঙ্গে জুড়ে আছে। তো যদি এরকম কেস হয় যে বৃতি আর দলমণ্ডল এদেরকে আলাদা করা যাচ্ছে না, ফুলের উপরের পাপড়ি আর ফুলের নিচের দিকে যে ছোট ছোট পাতার মতো বেরোচ্ছে ওদেরকে আলাদা করা যাচ্ছে না, দুজনেই একসাথে মিক্স হয়ে গিয়েছে, তখন এটাকে আমরা বলবো পুষ্পপুট। তখন এটাকে আমরা কি বলবো, পুষ্পপুট। তাহলে পুষ্পপুট কি বলবো, দলমণ্ডল ও বৃতি, দলমণ্ডল ও বৃতি একত্রে, দলমণ্ডল ও বৃতি একত্রে। এরপরে এমসিকিউ আছে আমাদের, নিচের এমসিকিউ করব। দলমণ্ডল ও বৃতি একত্রে জোটবদ্ধ অবস্থায়, দলমণ্ডল ও বৃতি একত্রে জোটবদ্ধ অবস্থায় অবস্থান করলে, জোটবদ্ধ অবস্থায় অবস্থান করলে তাকে পুষ্পপুট, তাকে পুষ্পপুট বা পেরিয়ান্থ বলে। তাকে কি বলে, পুষ্পপুট বা পেরিয়ান্থ বলে। এখানে আরও একটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, পুষ্পপুট এটা তো পুরোটা পুষ্পপুট, তাই তো? এর মধ্যে বৃতি দলমণ্ডল একসঙ্গে এমনভাবে মিশে গেছে যে বোঝাই যাচ্ছে না কোনটা বৃতি আর কোনটা দলমণ্ডল, মিক্স হয়ে গিয়েছে। তো প্রতিটা পার্টকে, এই যে এটা একটা পুষ্প দলমণ্ডল আর বৃতি একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তার পাশে আবার দলমণ্ডল আর বৃতি একসঙ্গে যুক্ত হয়েছে। তো এরকম কটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6, 6টা এরকম জায়গা দেখতে পাচ্ছি যেখানে বৃতি আর দলমণ্ডল একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, খালি চোখে বোঝা যাচ্ছে না, হাতে নিয়ে দেখলে বোঝা যাবে। তো প্রতিটা অংশ এরকম 6টা যে অংশ রয়েছে, প্রতিটা অংশকে কি বলা হচ্ছে, লেখাও আছে এখানে ইংরেজিতে, টেপালস। কি বলা হচ্ছে, টেপালস। তাহলে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, আমি এখানে লিখেও দিচ্ছি তার জন্য, যে পুষ্পপুটের প্রতিটি অংশকে টেপাল বলে। পুষ্পপুটের প্রতিটি অংশকে, পুরোটাকে একসঙ্গে বলে পুষ্পপুট, আর প্রতিটি অংশকে কি বলে, টেপাল বলে। টেপাল, এই নামটা মনে রাখতে হবে, টেপাল বলে। পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, আমি আলাদা করে এখানে বক্সও করে দিচ্ছি, টেপাল। বোঝা গেল? তাহলে এই রইল আমাদের বৃতি, বৃতির টাইপস তার উদাহরণ, দলমণ্ডল, দলমণ্ডলের টাইপস তার উদাহরণ, এবং বৃতি ও দলমণ্ডল একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করলে কি হচ্ছে সেটার আমরা নাম পড়লাম, সেটার আমরা একটা পার্টের নাম কি সেটাও পড়ে নিলাম। এবার তোমাদের আমি কোয়েশ্চেনটা নিই, চলো কে কি বলছে। স্যার একটা ডাউট আছে, ঠিক আছে রুদ্রর মাইকটা একটু অন করো, কি ডাউট আছে রুদ্রর একটু দেখে নিই। চলো মাইকটা দেখি কি বলছে রুদ্র। হ্যাঁ বলো রুদ্র, কি বলছো, বলো বলো। শুনতে পাচ্ছি, বলো রুদ্র। রুদ্র শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, জবা ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক একসাথে থাকবে, তো এই জন্যই তো আমরা আদর্শ ফুল বলি, আদর্শ ফুলের সব থাকবে, ঠিক আছে। হ্যাঁ, জবা ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই থাকবে, তো কোনো তো অসুবিধা নেই। আমাদের তো উভলিঙ্গ ফুল, আদর্শ ফুলের সমস্ত থাকবে, ঠিক আছে। আদর্শ ফুল বলছি জবাকে, এবং তার মধ্যে সমস্ত কিছু থাকবে। আচ্ছা, সৌরভ হাত তুলছে,
সৌরভের কাছ থেকে আমি একটু কোয়েশ্চেনটা নিয়ে নিই। হ্যাঁ সৌরভ বলো, আমি বোর্ডটা তোমাদের জন্য রেখেছি যাতে করে তোমরা দেখতে পাও বোর্ডটা, আর কোয়েশ্চেন আমি শুনছি, বলো। স্যার বলছি যে আপনি যে বলেছিলেন যে উগামিটা শুধুমাত্র উদ্ভিদের মানে হচ্ছে দেখা যায়, উগামি জননটা। হ্যাঁ, উগামি জননটা শুধু উদ্ভিদে দেখা যায় বলিনি, আমি বলছি যে আমরা যেহেতু সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ছি, তো আমরা এটা শিখতে চাই যে যৌন জননের যে বিভিন্ন টাইপসগুলো আছে তাদের মধ্যে উদ্ভিদেরা মেইনলি, উন্নত উদ্ভিদেরা আর কি, উন্নত উদ্ভিদেরা মেইনলি কোন জননটা ফলো করছে, এটা আমি বললাম। কিন্তু তার মানে এই নয় যে সেটা শুধুমাত্র গাছের ক্ষেত্রেই দেখা যাবে। না বলছি যে স্যার আর যে দুটো জনন সেগুলো কি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় না? উন্নত উদ্ভিদের কথা বলছি আমরা এখানে, ঠিক আছে? উন্নত উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি আমরা উগামি দেখতে পাই, কিন্তু যদি অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে যাই, তার মানে আমরা যদি একটু পেছনে যাই, আমরা যদি ওই অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যাই, সেখানে কিন্তু আমরা অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ওই ব্যক্তবীজী যারা, মানে যাদের খুব একটা ভালো ডেভেলপমেন্ট হয়নি, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে, তাও সব ক্ষেত্রে নয়। কিন্তু বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে আমরা উগামি পদ্ধতিতেই জনন দেখতে পাই, আর আইসোগামি সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে খুব একটা বেশি পরিলক্ষিত হয় না, ঠিক আছে? আচ্ছা, চলো ঠিক আছে, আমি আর কোয়েশ্চেন নিচ্ছি না। এইগুলো বুঝতে পেরেছো তো, এই জায়গাগুলো সবাই? একটু চ্যাট সেকশনটা দেখি। চলো স্যার, কি বলছে? এত স্পিডে চ্যাট যাচ্ছে যে আমি দেখতেই পাচ্ছি না। আমি পুরো ক্লাসটা যখন হয়ে যাবে, পুরো ক্লাসটার একটা আমি অবশ্যই সামারি দিয়ে দেবো যে প্রথম থেকে এখন অবধি কী পড়লাম, তো কোনো অসুবিধা নেই। প্রথম থেকে এখন অবধি আমি একটা সামারি দিয়ে দেবো লাস্টে একদম, সেটা এখন নয়। হয়েছে? তো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট টপিকে। আমি আর কোয়েশ্চেন নিচ্ছি না এখন, নেক্সট কোয়েশ্চেন আমরা পরে আসবো। দেখো, আমরা বৃত্তি আর দলমণ্ডল সম্বন্ধে পড়ে নিলাম। এরপরে আমরা পড়বো হচ্ছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক সম্বন্ধে, যেটা আমাদের জননের অত্যাবশ্যকীয় অঙ্গ। জননের অত্যাবশ্যকীয় অঙ্গ কি? পুংস্তবক। এটা দেখতে পাচ্ছ একটা পুংস্তবক, আর এখানে কিছু একটা গল্প বলা আছে, সেটা আমি আসছি। কি এগুলো কি জিনিস সেগুলো আমি আসছি। দেখো, পুংস্তবক আমরা একটু আগে দেখছিলাম যে এরকমভাবে ছিল, এরকমভাবে আমাদের পুংস্তবকটা ছিল, এটা নর্মাল। কিন্তু এটা আমাদের অ্যাকচুয়াল ক্লিয়ার ছবি, এটা আমাদের 3D যে ডায়াগ্রামগুলো হয়, আমাদের রিয়াল ডায়াগ্রামগুলো হয়, সেরকম ছবি এটা, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা হাত তুলে আছো তাদেরকে বলি যে আমি এই মুহূর্তে কোয়েশ্চেন নেব না, আমরা আগে এই স্লাইডটা শেষ করব, তারপরে নেব, এখন আমি নেব না। হাত তুলে এই মুহূর্তে লাভ নেই, আমি যখন বলবো হাত তুলতে তখন তুলবে। চলো, পুংস্তবক, এই পুরোটা হচ্ছে আমাদের পুংস্তবক। পুংস্তবকের দুটো পার্ট, একটা হচ্ছে এই ডান্ডাটা, আর একটা হচ্ছে এই যে মাথার এই গোল পার্টটা। এই যে মাথার গোল পার্টটা, এইটার কি নাম? এর নাম হচ্ছে পুংধানী। এর নাম হচ্ছে কি? পুংধানী। আর পুংধানীকে ইংলিশে আমরা কি বলে ডাকি? অ্যান্থার। পুংধানীকে আমরা ইংলিশে কি বলে ডাকি? অ্যান্থার। আর নিচের এই যে লাঠিটা রয়েছে, এটাকে আমি বলে থাকি পুংদণ্ড। এটাকে আমরা কি বলে থাকি? পুংদণ্ড, বা এটাকে আমরা বলে থাকি ফিলামেন্ট। এটাকে আমরা বলে থাকি ফিলামেন্ট, ঠিক আছে? তাহলে পুংদণ্ড বা ফিলামেন্ট হলো, পুংধানী বা অ্যান্থার হলো। এই দুটোই পার্ট, পুংস্তবক নিয়ে আলাদা করে কিছু আমাদের বলার নেই। আচ্ছা, এবার বলার আছে কোথায় তাহলে? বলার আছে এখানে। বলছে যে একটা গাছের মধ্যে, আমি একটুখানি প্রথম ছবিটা তোমাদেরকে দেখাই। প্রথম ছবিটা বলতে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কোনটা দিয়ে শুরু করেছিলাম? এইটা দেখো, এখানে 1 2 3 4 চারটা পুংস্তবক দেখতে পাচ্ছি। এবার এদেরও আবার স্টাইল আছে যে এরা কিভাবে থাকবে। এরা অনেক সময় একসঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে, অনেক সময় এরা আলাদা আলাদা থাকতে পারে, বিভিন্ন স্টাইলে এরা থাকতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে এরা বুঝি সবাই এক জায়গা থেকেই আসছে, কিন্তু একটু একটু গ্যাপ 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 করে আছে। তো এটা তো কার্টুন ছবি। এবার রিয়াল ছবিতে যাই। রিয়াল ছবিতে আমরা এই স্টাইলগুলো সম্বন্ধেই পড়ব। দেখো, এই যে ছবিটা, এখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই এক জায়গা থেকেই বেরোচ্ছে, এরকম 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 করে, সবার বেসটা এক, মানে প্রতিটা পুংদণ্ডের যে লাঠিটা, সেই লাঠিটা কমন, শুধুমাত্র এই সাইডে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে মুন্ডুগুলো বেরিয়ে আছে, ঠিক আছে? এই সাইডে ওই সাইডে ওই সাইডে এই সাইডে কি আছে? মুন্ডুগুলো বেরিয়ে আছে। এটা এক ধরনের এটা এক ধরনের হচ্ছে আমাদের পুংদণ্ডের স্টাইল। আবার পাশেরটা যেটা আছে, পাশেরটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি
যে যতগুলো এখানে আমাদের পুংস্তবক আছে তার মধ্যে এই সাইডের যে পার্টটা আছে এরা সবাই একটা ডান্ডার সাথে জুড়ে আছে, শুধু মুন্ডুগুলো আলাদা আলাদা হয়ে বেরিয়েছে। কিন্তু এই পাশের লোকটা, এ মাতব্বর বেশি, এ আলাদাভাবে বেরিয়েছে এই সাইডে। তার মানে এই দুজন মানে এরা সবাই একসাথে আছে, আর এই পাশের জনটা এ আলাদা আছে। এটা আরেক ধরনের স্টাইল। আবার লাস্টেরটার ক্ষেত্রে দেখো, একদম লাস্টেরটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরা দুজন, মানে একদম ধারের দিকে যে দুজন আছে এরা একসঙ্গে লেগে আছে, ডান্ডা দুটো। তার পাশে এই দুজন আবার একসাথে লেগে আছে, ডান্ডা দুটো, মুন্ডুটাও আলাদা। তার পাশের জন আবার সাইডে বেরিয়ে গিয়েছে। তার মানে এরা ছোট 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 দলে বিভক্ত হয়ে গিয়েছে। বোঝা গেল? তাহলে এ কি করছে, এরা সবাই একসাথে আছে, একটাই ডান্ডা, এই একটা ডান্ডা থেকে চারিদিকে এদিক ওদিক 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 করে মুন্ডু বেরোচ্ছে। এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ডান্ডার উপরে অনেকগুলো বা বেশিরভাগ মানে এই আমাদের যে পুংধানী, সেটা একটা ডান্ডার উপরেই বেশিরভাগ জন দাঁড়িয়ে আছে, কিন্তু একজন আবার এই সাইডে বেরিয়ে এসছে। আর লাস্টের ক্ষেত্রে দেখা গেল যে অনেকগুলো ডান্ডা, এটা একটা ডান্ডা, এটা একটা ডান্ডা, এটা একটা ডান্ডা, এবং প্রত্যেকটা ডান্ডা থেকে আলাদা আলাদা আমাদের মুন্ডু বেরোচ্ছে। তার মানে আলাদা আলাদা স্টাইল। এবার আমি এদের নাম দেব। বলছে যে যার একটাই ডান্ডা এবং এই একটা ডান্ডা, কমন ডান্ডা থেকে মুন্ডু চারিদিকে বেরোচ্ছে, এর নাম হচ্ছে মনোঅ্যাডালফাস। কি নাম? মনো মানে একটাই ডান্ডা এবং এই একটা ডান্ডা থেকে গুচ্ছ বেরোচ্ছে। তাহলে এবার শুনবে পুংকেশরের নাম বলছি, এটা হেডিংটা পড়বে। পুংদণ্ডের সংযোগ মানে পুংদণ্ডগুলো যুক্ত হয়ে আছে না আলাদা হয়ে আছে, তার বেসিসে আমরা কি করছি, পুংকেশর বা পুংকেশর চক্র বা পুংস্তবকের নামটা দিচ্ছি। তো প্রথম জনের নাম আমি দিচ্ছি, দেখো, মনোঅ্যাডালফাস। মনোঅ্যাডালফাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটি পুংদণ্ড একজন আরেকজনের সঙ্গে যুক্ত হয়ে আছে, ক্লিয়ারলি ছবিতে দেখা যাচ্ছে। চলো, এরপর মনোঅ্যাডালফাসকে ইংলিশে কি বলে, একগুচ্ছ পুংকেশর। তার পাশে আমি দেখতে পাচ্ছি যে ডান দিকে একটা গুচ্ছ আর বাঁ দিকে একটা একলা পড়ে আছে, এটাকে বলে ডাইঅ্যাডালফাস। দুটো গুচ্ছ, একটা এই সাইডে আর একটা এই একা পড়ে আছে, তাহলে দুভাবে জিনিসটা আছে। ডাইঅ্যাডালফাস বা আমরা বলতে পারি দ্বিগুচ্ছ। আর একদম লাস্টে দেখতে পাচ্ছি অনেকগুলো ডান্ডা, এই একটা অনেকগুলো আশেপাশে ডান্ডা, এটাকে বলে পলিঅ্যাডালফাস বা বহুগুচ্ছ। তার মানে আরে কি হলো, কি হচ্ছে, দাগ পড়ছে না কেন, কি হলো, এটা কি করতে হয়, এটাকে দাঁড়াও টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করি, এটা কি করতে হয়, এটা এখানে কোথা থেকে আসলো? আচ্ছা, পলিঅ্যাডালফাস, এটা হচ্ছে বহুগুচ্ছ। এবার এগুলোর আমরা পড়বো হচ্ছে এক্সাম্পল, পরীক্ষায় আসবে এক্সাম্পল। এবার এরপরে আছে নিটের কোয়েশ্চেন, একটুখানি দেখবে নিটের কোয়েশ্চেনটা কি আছে। বলছে মনোঅ্যাডালফাস যখন আমরা দেখবো, এই ছবিটা তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, দেখো কোথায় দেখেছো এই ছবিটা, একটু দেখাচ্ছি, দেখো এই ছবিটা দেখো তো, এই যে এই মুন্ডুটা, এটা জবা, এটা জবার মুন্ডুটা দেখো তো, দেখো একটাই ডান্ডা, একটা ডান্ডার মধ্যে থেকে এদিক ওদিক করে মুন্ডু বেরোচ্ছে। তার মানে এটা কিসের এক্সাম্পল, এই যে জবা গাছটার এই যে একটাই ডান্ডা থেকে দুদিকে মুন্ডু বেরোচ্ছে, পুংস্তবকের বা পুংধানী বেরোচ্ছে, তাহলে এটাকে আমরা কিসের এক্সাম্পল বলতে পারি? মনোঅ্যাডালফাসের এক্সাম্পল বলতে পারি না? মনোঅ্যাডালফাসের এক্সাম্পল বলতে পারি তো এই ছবিটা থেকে। তাহলে দেখো একদম সেম ছবি আছে, শুধু ওই মুন্ডুটা কেটে এখানে বসিয়ে দেওয়া আছে। তাহলে এর এক্সাম্পল কি হবে? খুব ইন্টারেস্টিং, এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে জবা। এক্সাম্পল কি হবে? জবা। গেল? আচ্ছা, এরপরে আসছে পলিঅ্যাডালফাস। ডায়াডালফাসটাও বলছি। পলিঅ্যাডালফাসের এক্সাম্পল কি বলছে? লেবু, সাইট্রাস বা লেবু। আমি এখানে এক্সাম্পল লিখছি,
ওপরে লেখার জায়গা নেই তো নিচে লিখছি, সাইট্রাস। ঠিক আছে, সাইট্রাস বা লেবু। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমাদের পলিঅ্যাডালফাস। কি বলছে? পলি হচ্ছে লেমন। একটু তাড়াতাড়ি করুন। আচ্ছা, যারা বলছো তাড়াতাড়ি করুন, তাড়া থাকলে তোমরা চলে যাও, কোনো অসুবিধা নেই, তাড়া থাকলে চলে যেতে পারো। আর ডায়াডালফাস, ডায়াডালফাস হচ্ছে আমাদের মটর। যাদের তাড়া আছে তারা চলে যেতে পারে, যাদের তাড়া নেই তারা থাকতে পারে। আর স্পিডে করাবেন বললেই যে আমি স্পিডে করাবো এমনটা নয়। হয়ে গেল? তাহলে এটা হচ্ছে পুংদণ্ডের সংযোগ অনুসারে পুংকেশরের প্রকারভেদ। এবার আমরা যাব দেখো কোয়েশ্চেনে। নিট 2021, নিট 2021-এ কি কোয়েশ্চেন এসছে যে ডায়াডালফাস, এক্ষুনি আমরা পড়লাম ডায়াডালফাস স্টেমেন্স। স্টেমেন্স মানে কি? স্টেমেন্স আবার অনেকে জানে না। স্টেমেন্স মানে হচ্ছে পুংদণ্ড, পুংদণ্ড, স্টেমেন। ঠিক আছে, তো ডায়াডালফাস স্টেমেন্স আর ফাউন্ড ইন, এক্ষুনি আমরা পড়লাম মোটর। এই যে এক্সাম্পল লিখলাম দেখো, মোটর, এখানে ছোট করে লিখে দিয়েছি পি, তাহলে আমাদের আনসার কি হবে এখানে? পি। ডায়াডালফাস স্টেমেন্স আর ফাউন্ড ইন পি, পি মানে কি? মোটর। নিট 2021-এর কোয়েশ্চেন এটা। ওকে, বোঝা গেল? চলো নেক্সট। ডি ডি ডি, একদম একদম, ভেরি গুড ভেরি গুড, আগুন লাগিয়ে দিয়েছে সবাই, খুব ভালো, সবাই ডি আনসার করেছে, সঠিক আনসার করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ একদম সবাই, বাপরে কত স্পিডে আনসার আসছে, আমি তো দেখতেই পাচ্ছি না, এত স্পিডে আনসার আসছে আমি তো দেখতেই পাচ্ছি না। নেক্সট, এ তো কেবল শুরু, এ তো কেবল ইন্ট্রোডাকশন ক্লাস আজকে, আজকে কিন্তু ডিটেলে আমি যাইনি, এ তো শুরু, যাবো তো ডিটেলসের পরের দিন। দ্য টার্ম পলিঅ্যাডালফাস, একটু আগে এটাও বললাম, নিট 2016-এর কোয়েশ্চেন। পলিঅ্যাডালফাস ইজ রিলেটেড টু, দ্য টার্ম পলিঅ্যাডালফাস ইজ রিলেটেড টু, এটাও চাইনি যে পলিঅ্যাডালফাসের এক্সাম্পল দাও, বলছে পলিঅ্যাডালফাস কার সাথে রিলেটেড? গাইনোইশিয়াম মানে স্ত্রীস্তবক, এ কি কোয়েশ্চেন? এ তো জলভাত কোয়েশ্চেন এখন। গাইনোইশিয়াম মানে স্ত্রীস্তবক, অ্যান্ড্রোইশিয়াম মানে পুংস্তবক, তারপরে বলা হচ্ছে করলা, করলা মানে কি? দলমণ্ডল, আর লাস্টে বলা হচ্ছে কি? ক্যালিক্স, ক্যালিক্স মানে হচ্ছে বৃতি। তাহলে কোনটা করব আমরা আনসার? আমরা দেখলাম যে পুংস্তবকের মধ্যে পুংদণ্ডের ক্ষেত্রে এই ব্যাপারটা আসছিল, তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে, ওরে বাপরে, আনসার হচ্ছে হবে বি, নিট 2016 ফেজ 1-এর কোয়েশ্চেন এটা। ওকে চলো, একদম একদম আগুন আনসার আসছে, সবাই বি বি, ক্ষমা করে দাও, ঠিক আছে সবাই ঠিক করেছো, খুব ভালো আনসার, ক্ষমা ক্ষমা। নেক্সট নেক্সট, চলো এরপরে আমরা একটা তোমাদের জন্য একটা, ওকে একটা তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। চলো ঠিক আছে, নেক্সট কি? সোনালিদা, আচ্ছা অ্যানাউন্সমেন্টটা আমি বলছি, একটু পরে বলছি। এবার আমরা চলে আসছি, পুংস্তবক হয়ে গেল আমাদের আজকের লাস্ট টপিক, দ্যাট ইজ স্ত্রীস্তবক। আমাদের আজকের লাস্ট টপিক স্ত্রীস্তবক। এরপরে কিছু আছে? না এরপরে, হ্যাঁ এরপরে আর একটাই স্লাইড আছে, তো ধরে নাও যে এরপরে এটাই আমাদের এরপরে লাস্ট টপিক। তো আদর্শ ফুলের বিভিন্ন অংশের আজকে আমরা লাস্ট টপিকে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর স্ত্রীস্তবক অংশ আছে, দুটো একই ছবি আর কি, দুটো আলাদা আলাদা রকমভাবে দেখানো হচ্ছে, বাট একই ছবি। স্ত্রীস্তবকের ক্ষেত্রে আমরা এই ছবিটা দেখছি। বলা হচ্ছে স্ত্রীস্তবকের কটা অংশ? স্ত্রীস্তবকের মেইনলি 3টে অংশ। কি কি 3টে অংশ? তো তোমরা সকলে জানো এই অংশগুলো, আমি এখানে একবার লিখেও দিচ্ছি। স্ত্রীস্তবকের কটা অংশ? 3টে অংশ। এরপরে আর একটাই স্লাইড আছে, তারপরে তোমাদের জন্য কিছু এবার যে কথাগুলো শোনার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করো, যে কি বই পড়বো, কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করব, কি করব, সিলেবাস কিভাবে কভার হবে, সমস্তটা এবার তারপরে বলছি এই স্লাইডটা, এরপরে স্লাইডটা শেষ হওয়ার পর। তো স্ত্রীস্তবকের একদম মুন্ডুটা, এটাকে বলা হচ্ছে স্টিগমা। স্টিগমাটাকে ইংলিশে আমরা কি বলি? স্টিগমাটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে গর্ভমুণ্ড। কি বলি ইংলিশে? স্টিগমা। বাংলায় কি বলি? গর্ভ, দেখাই যাচ্ছে না, গর্ভ, আরে গর্ভ থেকে আর বেরোতে চাইছে না, এই যে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। তাহলে এখানে আমরা লিখছি গর্ভমুণ্ড,
গর্ভমুণ্ডকে আমরা অনেক সময় পিস্টিলও বলে থাকি। কি বলে থাকি? গর্ভমুণ্ডকে অনেক সময় পিস্টিল, বা নর্মালি এখানে যেহেতু স্টিগমা লেখা আছে তো স্টিগমাটাই থাক। এরপরে আছে স্টাইল। স্টাইল মানে কি? স্টাইল মানে হচ্ছে গর্ভদণ্ড। হয়তো লেখাটা এখানে দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম আছে জন্য, কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি গর্ভদণ্ড। আর একদম ভেতরে, একদম ভেতরে এই যে গোল মতো অংশটা আছে সাপের ওই ভেপু, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি গর্ভাশয় বা ওভারি। সেটাকে আমরা কি বলে থাকি? গর্ভাশয় বা ওভারি। গর্ভাশয় বা ওভারি। এবার এখানে এটা সবাই জানে, কিন্তু এবার নিচে একটা ছবি আছে, এটা নিয়ে একটুখানি গল্প আছে। নিচের ছবিটা নিয়ে একটু গল্প আছে। কি গল্প? বলছে যে স্যার এটা ওভারি, এটা ডিম্বাশয়, এটা আবার কি জিনিস? এটা কি? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন মনে করো যে এই যে সাপের ভেপুটা আছে, এটাকে আমি কাটলাম, মাঝ বরাবর কাটলাম, কেটে আমরা দেখছি যে ভেতরে কি আছে। তোমাদের টেক্সট বইতে যখন তোমরা ছবি পাও, তোমরা দেখো যে ওখানে এরকম একটা জিনিস আঁকা আছে, এরকম একটা জিনিস আঁকা আছে, এবং এর ভেতরে এরকম একটা থলি আঁকা আছে, যে থলিটাকে আমরা বলে থাকি, আমরা পরে পড়বো, আমি একটা জাস্ট আইডিয়া দিচ্ছি। এই থলিটার ভেতরে বাচ্চা থাকে এবং এই থলিটাকে আমরা বলি ভ্রূণস্থলী। প্রথমে এই থলির মধ্যে ডিম্বাণু থাকে, পরবর্তীকালে স্ত্রী রেণু মানে ডিম্বাণু বলতে স্ত্রী রেণু থাকে এই থলির মধ্যে। আমরা যেহেতু স্ত্রী স্তবক সম্বন্ধে পড়ছি, পুংস্তবক থেকে পরবর্তীকালে পুংরেণু এই স্ত্রী রেণুর কাছে আসে এবং এই থলিটার ভেতরে বেবি তৈরি হয়। এরকম একটা ছবি বইতে আঁকা আছে। ব্যাপার হচ্ছে যে এরকম যে সিঙ্গেল একটাই থলি থাকবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। ভালো করে যদি তুমি এটাকে কেটে দেখো ভেতরে যে কি আছে, তুমি দেখতে পাবে অ্যাকচুয়াল ছবিটা হচ্ছে এরকম, যে এর ভেতরে দেখতে পাবে তুমি এরকম একটা জিনিস আছে, এবং এই জিনিসটা অনেকটা এরকম খণ্ডে বিভক্ত আছে। অনেকটা এরকম কি আছে? খণ্ডে বিভক্ত আছে, অনেকগুলো এরকম খণ্ডে বিভক্ত আছে, যেটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ভেতরটা এরকম 1 2 3 4 5 6 7 8 8টা খণ্ডে বিভক্ত আছে, এবং মাঝ বরাবর একটা কি রয়েছে? মাঝ বরাবর একটা অক্ষ রয়েছে, তাই না? মাঝ বরাবর একটা এরকম অক্ষ রয়েছে। তো এই যে 1 2 3 4 5 6 7 8 এই যে থলির মতো জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমরা বলছি ওভিউলস। ওভিউলসের বাংলাটা কি? এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ওভিউলসের বাংলাটা হচ্ছে ডিম্বক। ওভিউলসের বাংলাটা হচ্ছে কি? ডিম্বক। বোঝা গেল? এবার তুমি যখন এই প্রত্যেকটা ডিম্বক খুলে দেখবে, প্রতিটা ডিম্বক, প্রথমে ওভারি কাটলে, ওভারি কেটে এই ডিম্বক বেরোলো, তারপরে প্রত্যেকটা ডিম্বক খুলে যখন তুমি দেখবে, তখন তুমি দেখতে পাবে যে প্রতিটা ডিম্বকের মধ্যে কি রয়েছে? প্রতিটা ডিম্বকের মধ্যে এরকম থলি রয়েছে। তাহলে থলিটা কি শুধু ডাইরেক্ট একটা ওভারি যদি আমি নিই বা একটা ডিম্বাশয় যদি আমি নিই, সোজা কি থলিটা দেখতে পেয়ে যাব যার ভিতরে স্ত্রী রেণু আছে? না, এরকম আমরা 1 2 3 4 অনেকগুলো থলি দেখতে পাবো। কোথায় সেই থলিগুলো রয়েছে? সেই থলিগুলো একটা বড় থলির মধ্যে রয়েছে। ছোট থলিটা একটা বড় থলির মধ্যে রয়েছে, আর প্রত্যেকটা বড় থলিকে আমরা কি বলছি? ডিম্বক বলছি। এবং এই সমস্ত বড় থলি কার মধ্যে রয়েছে? এই সমস্ত বড় থলি রয়েছে ওভারি বা গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে গর্ভাশয়, আমি কি এখানে লিখতে পারি অনেকগুলো ডিম্বক নিয়ে গঠিত, অনেকগুলি ডিম্বক নিয়ে গঠিত, অনেকগুলি কি নিয়ে গঠিত? ডিম্বক নিয়ে গঠিত। বোঝা গেল? এই একটা লাইন বোঝানোর জন্য এই এক্সট্রা ছবিটা দেওয়া, এবং এর যে কি মহিমা, এর যে কি গুরুত্ব, সেটা তোমরা পরের ক্লাসগুলোতে বুঝতে পারবে। ঠিক আছে? বোঝা গেল? চলো এবার এই যে লিখে দিলাম স্ত্রী স্তবক, এরপরে আমাদের নেক্সট টপিকটা চলে আসছে। কি বলছো? ডিম্বক থেকে সিড এবং গর্ভাশয় থেকে ফ্রুট তৈরি হয়। ভেরি গুড। পরবর্তীকালে আমরা দেখব যে এই যে ছোট 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 থলিগুলো, এগুলোই পরবর্তীকালে কি হয়ে যাবে? আমাদের বীজ হয়ে যাবে। বীজ, যে বীজটা এই ভেতরে যখন বাচ্চা তৈরি হবে, এই বাচ্চাটাকে কি দেবে? প্রোটেকশন দেবে। এর ভেতরে বাচ্চা তৈরি হবে ছোট ছোট থলিগুলোর ভেতরে, আর বাইরের যে ডিম্বকটা বা ওভিউলটা, এই যে ডিম্বক বলছি বারবার করে, এগুলো তখন বীজ হয়ে যাবে। ওকে, আর বাইরের একদম বাইরেরটা, এটা কি হয়ে যাবে? একদম বাইরের লেয়ারটা, এটা হয়ে যাবে ফল। তাহলে প্রথমে ফল আসবে, তারপরে বীজ আসবে, তার ভেতরে আছে বাচ্চা। বোঝা গেল? এই হচ্ছে আমাদের টপিক। এরপরে আমরা একটা খুব সিম্পল জিনিস লিখে দিই।
এরপরে আছে কি না, এরপরে নেই, তাহলে আমি এখানেই দাগ দিয়ে লিখছি। এখানে আমি দাগ দিয়ে কি লিখব, যে স্ত্রীস্তবকের প্রকারভেদ, স্ত্রীস্তবকের গর্ভপত্র অনুসারে প্রকারভেদ। এই টপিকটা বাদ পড়ে গেছে দেখছি, লিখে দিই। গর্ভপত্র অনুসারে, আমি সবার কোয়েশ্চেন নিচ্ছি, আর আমাদের একটাই স্লাইড বাকি আছে, 5টা মিনিট লাগবে, আমাকে 5টা মিনিট দাও, তারপরে তোমাদের জন্য আমি 15 মিনিট দেবো, সবার কথা শুনবো এক এক করে। বলছে স্ত্রীস্তবকের গর্ভপত্র অনুসারে প্রকারভেদ। গর্ভপত্র জিনিসটা আবার কি? গর্ভপত্র মানে হচ্ছে, আমি শুনবো, সবার কথা শুনবো, একটু সময় দাও। এই যে ডান্ডাটা আমি নিচ্ছি, এই ডান্ডাটা বলতে এই যে এই ডান্ডাটা নিচ্ছি, এই ডান্ডাটার মাথায় এরকম এরকম করে আমাদের কি থাকছে, কিছু ভাঁজ থাকছে বা কিছু খাঁজ থাকছে। এই ভাঁজ বা এই খাঁজগুলোর প্রত্যেকটা পার্টকে আমি বলছি গর্ভপত্র। কি বলছি আমি? গর্ভপত্র। আরেকবার, এই যে লম্বা ডান্ডাটা রয়েছে, যেটাকে আমরা স্টাইল বলে দিচ্ছি বা গর্ভদণ্ড বলে দিচ্ছি, এই গর্ভদণ্ডের মাথায় রয়েছে কি স্টিগমা বা গর্ভমুণ্ড। যে গর্ভমুণ্ড বা যে স্টিগমাটা, যে মুন্ডুটা, এই মুন্ডুটার এরকম 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 পার্টস রয়েছে। এই প্রত্যেকটা পার্টসকে আমরা কি বলে দিচ্ছি? গর্ভপত্র বলে দিচ্ছি। বোঝা গেল? মুন্ডুটার পার্টস রয়েছে, এরকম ভাঁজ রয়েছে, প্রত্যেকটা ভাঁজকে আমরা বলে দিচ্ছি গর্ভপত্র। এবার গর্ভপত্রগুলো কি হতে পারে? ধরে নাও, দেখছি, দেখো, এটাই ধরো, এই আঁকলাম একটা গর্ভপত্র, আবার এই আঁকলাম আরেকটা গর্ভপত্র, আবার এই আঁকলাম আরেকটা গর্ভপত্র, সবাই আলাদা আলাদা। তাহলে প্রতিটি গর্ভপত্র যখন একজনের সাথে আরেকজনের কোনো কানেকশন থাকে না, সবাই আলাদা আলাদা হয়ে অবস্থান করছে, সবার নিজের নিজের ওভারি আছে, তখন সেটাকে আমরা বলবো মুক্ত গর্ভপত্রী। কি বলবো? মুক্ত গর্ভপত্রী। কেউ কারোর সাথে লেগে নেই, সবাই আলাদা আলাদা। কিন্তু যদি এইটা দেখি, দেখো এটার মধ্যে ডিফারেন্স রয়েছে, এখানে সবাই আলাদা আলাদা রয়েছে। কিন্তু যদি এরকম হয় যে ডান্ডাটা একটাই এবং মুন্ডুগুলো জোড়া হয়ে অবস্থান করছে, মুন্ডুগুলো এরকম জোড়া হয়ে অবস্থান করছে, তখন এটাকে আমরা কি বলবো? তখন এটাকে আমরা বলবো যুক্ত গর্ভপত্রী। তাহলে এই যখন মুন্ডুগুলো আলাদা আলাদা হয়ে অবস্থান করবে, মুক্ত গর্ভপত্রী। মুন্ডুগুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে, ভাঁজগুলো যখন একসঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে, তখন যুক্ত গর্ভপত্রী। আশা করি বুঝতে পারলে। তাহলে এখানে আমি লাস্ট লিখে দিই, এখানে নাম দুটো লিখে দিই। একটাকে আমরা তাহলে কি বলছি? আমাদের আজকের লাস্ট স্লাইডের আগের স্লাইড, একটাকে আমরা বলছি যুক্ত গর্ভপত্রী। যুক্ত গর্ভপত্রীকে ইংলিশে আমরা কি বলে থাকি? সিনকার্পাস। যুক্ত গর্ভপত্রীকে আমরা ইংলিশে কি বলে থাকি? সিনকার্পাস। আর একদিকে আমাদের রয়েছে মুক্ত গর্ভপত্রী। একদিকে আমাদের রয়েছে কি? মুক্ত গর্ভপত্রী। মুক্ত গর্ভপত্রীকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাপোকার্পাস। এটাকে আমরা কি বলে থাকি? অ্যাপোকার্পাস। ঠিক আছে? সিনকার্পাস, অ্যাপোকার্পাস, এই হচ্ছে আমাদের গল্প। তো আশা করি তোমরা সমস্ত জিনিসগুলো বুঝলে। এরপরে আমাদের লাস্ট স্লাইড আজকের, সেটা হচ্ছে আচ্ছা, কে কোয়েশ্চেন করছো? আমি কোয়েশ্চেনটা নেবো, আর একটা স্লাইড পড়িয়ে নিই, তারপরে আমি সবার কোয়েশ্চেনটা নেবো। সবার কোয়েশ্চেন নেবো। হাসিবুল, তোমার কোয়েশ্চেনটা আমি একটু পরে নিচ্ছি, ঠিক আছে? সুব্রত, তোমার কোয়েশ্চেনটা পরে নিচ্ছি একটু। লাস্ট স্লাইড আজকে আমাদের, প্রতিসাম্যের ভিত্তিতে ফুলের শ্রেণীবিভাগ। আজকেই ফুল নিয়ে লাস্ট পড়া, এর পরের দিন আমরা ডিটেইলসে রেণু নিয়ে পড়বো, জনন নিয়ে পড়বো। বলছে প্রতিসাম্যের ভিত্তিতে ফুলের শ্রেণীবিভাগ, এটা নিয়েও নিটের কোয়েশ্চেন এসেছিল, যেটা আমরা পরের দিন নিটের কোয়েশ্চেন দিয়েই শুরু করব পড়াটা। বলছে প্রতিসাম্যের ভিত্তিতে ফুলের শ্রেণীবিভাগ অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক আর স্যার বক্রমুখী ডিম্বক কি? আরে বক্রমুখী ডিম্বক তো আসেনি এখনো, বক্রমুখী ডিম্বক আসুক, তারপরে আমি বলে দেবো অবশ্যই, ঠিক আছে? বক্রমুখী ডিম্বক এখনো আসেনি, আসুক আগে বলে দিচ্ছি। প্রথমে আমরা অ্যাক্টিনোমরফিক আর জাইগোমরফিক সম্বন্ধে পড়ি, আজকে লাস্ট পড়া। অ্যাক্টিনোমরফিক মানে হচ্ছে, বলছে বহু প্রতিসম ফুল, বহু প্রতিসম ফুল
আর জাইগোমরফিক মানে হচ্ছে এক প্রতিসম ফুল, এক প্রতিসম ফুল। তোমাদের মনে আছে ক্লাস 11-এ তোমরা পড়েছিলে যে রেডিয়াল সিমেট্রি, ল্যাটেরাল সিমেট্রি, বাইল্যাটেরাল সিমেট্রি, এই জিনিসগুলো ক্লাস 11-এ তোমরা পড়েছিলে। যখন তোমরা জীবরাজ্যের শ্রেণীবিন্যাস পড়ছিলে সেখানে তোমরা পড়ছিলে যে একটা জীবকে যদি এরকম থাকে, জীব যদি এরকম গোল হয়, তাহলে আমরা এদিক দিয়ে কাটতে পারি, এদিক দিয়ে কাটতে পারি, এদিক দিয়ে কাটতে পারি, এদিক দিয়ে কাটতে পারি, যেদিক দিয়ে ইচ্ছা কাটতে পারি, তাই না? এটাকে আমরা কি বলে থাকতাম? রেডিয়াল সিমেট্রি। এরপর যদি জীবটা এরকম না হয়ে যদি এরকম এম সাইজের হয়ে যায়, যদি জীবটা এরকম এম এর মতো দেখতে হয়, তাহলে কি একে যেদিক দিয়ে সমান ভাগে কাটা সম্ভব? সম্ভব নয়। তখন ওকে একভাবেই কাটতে হবে। তখন ওকে আমরা যদি মাঝ বরাবর কাটি তবেই ওর দুটো সমান ভাগ হবে, না হলে কিন্তু হবে না। এটা আমরা পড়েছিলাম ক্লাস 11-এ। সেম কনসেপ্ট একদম এখানে। এই যে আমরা একটা বলকে চতুর্দিক দিয়ে কাটছি এবং সমান ভাগে ভাগ করতে পারছি, এটাই যদি আমি ফুলের ক্ষেত্রে করতে পারি, এই সেম জিনিসটা যদি আমি ফুলের ক্ষেত্রে করতে পারি, যেদিক দিয়ে কাটছি দেখা যাচ্ছে যে সমান ভাগ হচ্ছে, তাহলে আমরা সেই ফুলটাকে কি বলবো? বহু প্রতিসম ফুল। বোঝা গেল কি বললাম? একদম সেম আইডিয়া, শুধু নামটা এখানে আলাদা। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো বহু প্রতিসম ফুল কাকে বলে? যে কোনো নয়, একটুখানি আলাদা, কেন্দ্র বরাবর যে কোনো দিক দিয়ে কাটলেই, কেন্দ্র বরাবর যে কোনো দিক দিয়ে কাটলেই, যেদিক দিয়ে ইচ্ছা কাটো তুমি, কিন্তু শুধু কেন্দ্র বরাবর নিয়ে যেতে হবে। কেন্দ্র বরাবর যে কোনো দিক দিয়ে কাটলেই ফুলটি সমান ভাগে বিভক্ত হবে, ফুলটি সমান ভাগে বিভক্ত হবে। ওকে, এক্সাম্পল কি? এক্সাম্পল আমাদের অনেকবার এক্সাম্পলটা এসছে, আবারও আসছে, জবা। এই এক্সাম্পলটা আজকে আমরা বহুবার পড়লাম, আবারও একবার পড়লাম, জবা। ঠিক আছে? আর তাহলে এক প্রতিসম ফুল কি হবে? এক প্রতিসম ফুল ঠিক এর উল্টো। এক প্রতিসম ফুলের ক্ষেত্রে লাস্ট আজকে ডেফিনেশনটা তাহলে লিখে দিই। ডেফিনেশনটা হচ্ছে যে কেবলমাত্র একভাবেই ফুলটিকে সমানভাবে, কেবলমাত্র একভাবেই ফুলটিকে সমানভাবে ভাগ করা সম্ভব। তো এক প্রতিসম বললে তো বুঝে যাবে যে একভাবে ভাগ করা সম্ভব, কিন্তু যখন ইংলিশটা বলবে, যখন তোমাদের জাইগোমরফিক বলবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। তাই জন্য ইংলিশটা অবশ্যই পড়তে হবে এবং বাংলাটা অবশ্যই পড়তে হবে। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে, এতদিন মানে এতক্ষণ ধরে একবারও আসেনি এর এক্সাম্পলটা, এবার আসবে। এর এক্সাম্পল হচ্ছে অপরাজিতা। অপরাজিতা ফুলগুলো এরপরে যদি কোথাও রাস্তায় দেখতে পাও অপরাজিতা ফুল, না হলে তোমাদের আমি দেখিয়ে দেবো। কোথাও যদি রাস্তায় দেখতে পাও তাহলে দেখবে যে ফুলটাকে কোনভাবে বিভাজন করা যাচ্ছে, পাতাগুলো কেমন দেখতে, পুংস্তবক স্ত্রীস্তবকগুলো জোড়া লেগে আছে না আলাদা আলাদা হয়ে আছে, তার ভিত্তিতেই তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। এগুলোর জন্য পড়ার খুব একটা বেশি প্রয়োজন হয় না। এগুলোর জন্য আমাদের প্র্যাকটিক্যালি আমরা যদি জিনিসগুলোকে চোখের সামনে দেখি, কোন ফুল কেমন দেখতে, কোনগুলো জোড়া লেগে আছে, কোনগুলো আলাদা হয়ে আছে, আমরা এমনি বুঝতে পারবো। এগুলোর জন্য আমাদের পড়ার দরকার হয় না। এবার দেখা গেল যে কোনো একটা স্টুডেন্ট গিয়েছে পরীক্ষা দিতে এমসিকিউ করতে, পকেটে কয়েকটা অপরাজিতা জবা ফুল নিয়ে চলে গিয়েছে। এবার টিচার বলছে যে পকেটে কি আছে? বলছে স্যার কিছু নেই, অপরাজিতা জবা ফুল আছে। এবার পরীক্ষায় প্রশ্ন চলে এসেছে যে কোনটা পলিঅ্যাডালফাস, কোনটা মনোঅ্যাডালফাস, হ্যাঁ, কোনটা হচ্ছে জাইগোমরফিক। ও ফুল বার করে দেখছে আর লিখছে। এবার টিচার বলছে এই কি দেখছিস? এবার টিচার তো বুঝতে পারছে না যে তুমি দেখে দেখে ওখানে টুকলি করছো। এরকম একদমই করবে না, ঠিক আছে? একদমই এটা করবে না, জাস্ট মজার জন্যে বললাম। তাহলে এই রইল আমাদের বহু প্রতিসম ফুল, যেটা একটু আবার ঘুরিয়ে দিই, আর এই রইল আমাদের এক প্রতিসম ফুল, যেটা আমি আবার ঘুরিয়ে দিই। হলো? আচ্ছা, মাঝখান দিয়ে ডিভাইডারটাও টেনে দিই যাতে করে অসুবিধা না হয়। তাহলে এবার চলবে আমাদের সামারি, 2 মিনিট চলবে আমাদের সামারি। আজকে আমরা কি কি পড়লাম তাহলে স্লাইডগুলো একবার প্রথম থেকে শেষ অবধি দেখিয়ে দিই। প্রথমে আমরা একটা
সপুষ্পক কাকে বলে, সপুষ্পক ওয়ার্ডটা দিয়ে শুরু করেছিলাম, তারপরে যৌন জনন কি জিনিস সেটার আমরা টাইপস দিয়ে শুরু করেছিলাম। তো সপুষ্পক আমরা কাকে বললাম, সপুষ্পক আমরা বললাম হচ্ছে তাদেরকে যাদের আমরা প্রত্যেকটা ফুলের পার্ট দেখতে পাচ্ছি। মেইনলি আমরা গুপ্তবীজী উদ্ভিদের কথা বলবো সপুষ্পক সম্বন্ধে, তবে ব্যক্তবীজীরাও সপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ে, কিন্তু সপুষ্পক উদ্ভিদের সমস্ত পার্ট ব্যক্তবীজীদের কাছে নেই। উদাহরণ কি, ব্যক্তবীজীদের উদাহরণ হচ্ছে সাইকাস আর পাইনাস, আর গুপ্তবীজীদের উদাহরণ কি, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, সে ঘাস বলো, আম বলো, জাম বলো, যা ইচ্ছে তাই, সবাই হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ। এরপরে আমরা যাচ্ছিলাম অপুষ্পক উদ্ভিদে। অপুষ্পক উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পেলাম যে সপুষ্পক উদ্ভিদ তো উন্নত উদ্ভিদ, তাহলে বাদবাকি যারা পড়ে থাকলো সবাই হচ্ছে আমাদের কি অপুষ্পক উদ্ভিদ। বোঝা গেল, সবাই হচ্ছে আমাদের অপুষ্পক উদ্ভিদ। এটা হচ্ছে আমরা তারপরে পড়েছিলাম। কি হলো, এক সেকেন্ড দাঁড়াও তো, এটা ঘুরছে না কেন, ঘুরছে না কেন, এটা বেশি মনে হয় সাইডে চলে গিয়েছে, ওই জন্য ঘুরছে না। যাই হোক, ঘোরাতে পারছি না এটাকে আমি, দাঁড়াও। তো এই হচ্ছে আমাদের গল্প। এরপরে আমরা প্রকারভেদ তো পড়েই নিলাম, তারপরে আমরা পড়লাম হচ্ছে যৌন জননের প্রকারভেদ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আমি বললাম যে আইসোগ্যামি আর অ্যানাইসোগ্যামি এগুলো সম্বন্ধে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ আমরা বেশিরভাগ যে উদ্ভিদের যৌন জনন দেখব তারা উগ্যামি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে। এবারে আমরা তারপরে দেখলাম হচ্ছে উদ্ভিদের ফুল সম্বন্ধে আমরা পড়বো, কারণ চ্যাপ্টারের নামই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো তাই জন্য একটা ফুল কিভাবে আসলো সেটা আমরা দেখলাম, এবং এই দেখতে গিয়ে আমরা দেখলাম যে উদ্ভিদের মধ্যে মেইনলি যেখান থেকে ছোট ছোট ডালের মতো জিনিস বেরোচ্ছে, অ্যাকচুয়াল ডাল নয় ওটা, ছোট ছোট ডালের মতো জিনিস বেরোচ্ছে, সেখান থেকেই ফুল বেরোচ্ছে। তো ওগুলোকে আমরা কি বলে দিলাম, ওগুলোকে আমরা বলে দিলাম কক্ষ। আর সেখান থেকে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা বলছি কাক্ষিক মুকুল বা বার্ডস, এবং পরবর্তীকালে এই কাক্ষিক মুকুল থেকেই আমরা দেখতে পাচ্ছি ফুল বেরোচ্ছে। কিভাবে বেরোচ্ছে আমরা দেখলাম যে কাক্ষিক মুকুল থেকে পরবর্তীতে একটা হরমোন আসছে যার নাম হচ্ছে ফ্লোরিজেন, সেই ফ্লোরিজেন নামক হরমোনের প্রভাবেই আমাদের ফুলটা ফুটছে। এরপরে আমরা দেখলাম হচ্ছে ফুলের বিভিন্ন অংশ, ফুল ফুটে গিয়েছে তো আমরা চলে আসলাম ফুলের বিভিন্ন অংশে। ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম বৃতি, আমরা দেখতে পেলাম দলমণ্ডল, আমরা দেখতে পেলাম পুংস্তবক, আমরা দেখতে পেলাম স্ত্রীস্তবক, আমরা দেখতে পেলাম পুষ্পবৃন্ত, এবং আমরা দেখতে পেলাম পুষ্পাক্ষ। সেগুলোর ইংলিশ নামও লিখেছি, বাংলায় লিখেছি। কিছুজন আমাদের জননে সাহায্য করছে, কিছুজন আমাদের জননে সাহায্য করছে না, আর কিছুজন আমাদের জননের অত্যাবশ্যকীয় অঙ্গ, সেই হিসাবে আমরা জিনিসটাকে ভাগ করে দিলাম উদ্ভিদের বিভিন্ন স্তবকগুলোকে। এরপরে আমরা কোথায় চলে আসলাম, এরপরে আমরা চলে আসলাম বৃত্তের প্রকারভেদে, যুক্তদল, মুক্তদল, যুক্তবৃত্তি, মুক্তবৃত্তি, সেগুলোর আমরা এক্সাম্পলগুলো পড়লাম। এবং তার সঙ্গে আমরা বললাম যে যখন বৃত্তি আর দলমণ্ডল একসঙ্গে অবস্থান করবে তখন সেটাকে আমরা বলে দেবো হচ্ছে পুষ্পপুট, এবং পুষ্পপুটেরকে ইংলিশে আমরা বলে থাকি পেরিয়ান্থ। প্রতিটি পুষ্পপুটের যে পার্ট সেটাকে আমরা বলে থাকি টেপাল, ঠিক আছে, টিউলিপ ফুলে দেখা যায় এটা। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন অংশের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবকে। পুংস্তবকে আমরা বললাম যে যে পুংদণ্ডটা আছে এটা অনেক সময় যুক্ত থাকতে পারে, অনেক সময় আবার মানে পুংধানিটা পুংদণ্ডটা অনেক সময় যুক্ত থাকতে পারে, অনেক সময় আবার আলাদাও থাকতে পারে। তো যদি একটাই দণ্ড থাকে এবং ওখান থেকে মুন্ডুগুলো বেরোয় আলাদা আলাদা করে, তাহলে এটাকে আমরা বলবো একগুচ্ছ। যদি দুটো মানে একদিকে একটা গুচ্ছ হয়ে থাকছে সমস্ত পুংদণ্ডগুলো আর আরেকদিকে আরেকটা বেরিয়েছে, তখন এটাকে আমরা বলবো দ্বিগুচ্ছ। আর যদি প্রত্যেকটা ডান্ডা আলাদা আলাদা বেরোয় একটা পুংস্তবকের, তখন আমরা সেটাকে বলবো কি পলিয়াডালফাস বা বহুগুচ্ছ। সবগুলোর আমরা একটা করে এক্সাম্পল পড়লাম। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে এমসিকিউতে। এমসিকিউ এ দুটো নিটের কোয়েশ্চেন করেছিলাম, এই একটা কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন। তারপরে আমরা চলে আসলাম স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবক খুবই সোজা, আমাদের থাকে একটা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর এইদিকে থাকে আমাদের গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে আমরা দেখতে পেলাম ডিম্বক রয়েছে, এবং ডিম্বকের মধ্যেই আমাদের পরবর্তীকালে দেখব স্ত্রী রেণু রয়েছে। গেল। এরপরে আমরা বললাম যে এই যে উপরের গর্ভপত্র, গর্ভমুণ্ডের উপরে যে ভাঁজগুলো,
এগুলো একসঙ্গে থাকতে পারে অথবা আলাদাভাবেও থাকতে পারে। যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যুক্ত গর্ভপত্রী। যদি আলাদা থাকে সেটাকে আমরা বলবো মুক্ত গর্ভপত্রী। এরপরে আমরা চলে আসলাম লাস্ট স্টেজে, যেখানে আমরা বললাম যে একটা ফুলকে আমরা সমানভাবে কাটতে পারি যেদিক থেকে ইচ্ছা সেদিকে, সেটাকে আমরা কি বলে ডাকি? অ্যাক্টিনোমরফিক। এক্সাম্পল জবা। এবং লাস্টে আমরা দেখলাম যে ফুলকে শুধুমাত্র একভাবেই যদি কাটতে পারি, যেরকম মানুষকে তুমি কয়ভাবে কাটতে পারবে? দুইভাবে কাটতে পারবে। একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে সাইড ওয়াইজ, মানে আমি যদি তোমাদের দিকে এরকম করে দাঁড়াই তাহলে এইভাবে কাটতে পারবে আমাকে, তাই না? তো দুইভাবে কাটতে পারবে, তো আমি দ্বিপ্রতিসম। কিন্তু যে সমস্ত ফুলকে মাত্র একভাবেই কাটা সম্ভব সমান ভাগে, তাদেরকে আমরা বলবো এক প্রতিসম। ইংলিশটা জাইগোমরফিক। এক্সাম্পল হচ্ছে অপরাজিতা। সমস্ত জিনিস পড়তে হবে, সমস্ত জিনিস মুখস্থ করতে হবে, যেটা পড়বে না সেটাই আসবে। এবার আমি তোমাদের কথা শুনবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডাউটসগুলোর হচ্ছে আনসার দেব। তো চলো এবার আমরা 1 বাই 1 তোমাদের কথাগুলো শুনি। চলো তাহলে এবার আমি তোমাদের